এতদিন আমি তোমাদেরকে জিকে পড়াইছি, তো আজকে তোমাদের সাথে আমার বাংলার প্রথম ক্লাস। লেটস স্টার্ট। দেখো, আমাদের প্রথম এমসিকিউ কি, যে ভাষা চিন্তার শুধু বাহন নয়, ভাষা চিন্তার প্রসূতিও, মন্তব্যটি কে করছে? দেখো, এখানে যে কজন ব্যক্তি আছে, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ এনামুল হক, সুকুমার সেন, এই যে ব্যক্তিগুলো আছে না, এই প্রত্যেকজন ব্যক্তিরই বাংলা ভাষায়, বুঝতে পারছো, বাংলা ভাষার বাংলা ভাষার কি বলবা, একদম সূচনালগ্ন থেকে বর্তমান সময়ে যে বাংলা ভাষাটা আছে, তার গঠন কি, তার উৎপত্তি, তার ব্যবহার, কোথায় কি হয়েছে নাকি না হয়েছে, চর্যাপদ কিভাবে হয়েছে, বৈশ্য পদাবলী কীভাবে হয়েছে, সবগুলোকে নিয়ে তারা গবেষণা করছে সবচেয়ে বেশি। সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ এনামুল হক, সুকুমার সেন, এই ব্যক্তিগুলা। বাংলার যে সাহিত্য আছে, বাংলার যে যুগ বিভাগ আছে, বুঝতে পারছো, ব্যাকরণ বলো, সাহিত্য, সব কিছুর বলো, এই যুগ বিভাগগুলোকে, এই যে এখানে আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আছে, সুনীতি কুমার চট্টোপাধ্যায় আছে, এনামুল হক আছে, সুকুমার সেন, প্রত্যেকে আলাদা আলাদা ভাগ করছে। আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহটাকে বেশি নেই। তো ভাগ করার ক্ষেত্রে গিয়ে তারা স্পেশাল কিছু সময় তারা স্পেশাল কিছু কোটেশন দিছে, এরকম কিছু কোটেশন দিছে। এই কোটেশনগুলা আমরা আমাদের যে চাকরির জীবন বলো, অ্যাডমিশন বলো, সবগুলোতে আমরা খুব বেশি করে ফলো করি, বুঝতে পারছো। এর মাঝে একজন হলো এটা, দেখো, তো এই যে কথাটা আছে, এটা ডক্টর সুকুমার সেন বলছে, বুঝতে পারো, ডক্টর না, শুধু সুকুমার সেন বাংলা ব্যাকরণের যে শ্রেণী আছে, বিভাগ আছে, এই সবগুলোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিল, বুঝতে পারছো। চলো আমরা আমাদের নেক্সট কোশ্চেনের দিকে আগাই। নেক্সট কোশ্চেন কি, দেখো, বাংলা সাহিত্যে বীরবল কেন বিখ্যাত? বাংলা সাহিত্যের বীরবল কেন বিখ্যাত? এখানে যে ব্যক্তিটা আছে, বুঝতে পারছো, এই ব্যক্তিটা, এই যে আমি যে তোমাদের সাথে ক্লাস করতেছি, আমি আমার মতো করে কথা বলতেছি, চেষ্টা করতেছি প্রমিত বাংলায় কথা বলার জন্য, যে কথা বলায় কোনো ধরনের কোনো উপভাষা থাকবে না, আঞ্চলিক টান থাকবে না। আমি যদি এখানে আঞ্চলিক ভাষায় কথা বলতে চাই, কিছুদিন আগে যে সেন্ট মার্টিন ঘুরে আসছে, তোমরা তো জানো, অবশ্য পোস্ট করি না, তো ওইখানে মানুষ ভাষা বলতে এইভাবে, যে বদ্দা যাবেন, ঠিক আছে, এই যে এইরকম একটা টান, বদ্দা আটলান্টিক রিসুন, কি বলেন বদ্দা, সারাদিনের 4টা ভাড়াও পায় নাই, এই যে এইভাবে। যদি আর আমার কিশোরগঞ্জের ভাষায় বলো, আরে বেটা কি কইন না 4টা ভাষাও পায় নাই। আর রাজশাহীর ভাষায় বলতে গেলে, যে বদ্রা যাবেন গো বদ্রা, মামুর বেটা খাইছিস, দেখেছিস, পড়তেছিস, এই যে এইভাবে কথা বলা। তো এই যে চলিত ভাষা, আঞ্চলিক ভাষাকে উপেক্ষা করে যে চলিত ভাষাটা যেটা আসছে, এবং চলিত ভাষায় যে বর্তমান সময়ে যে সাহিত্যগুলো আছে, কবিতা, গদ্য, উপন্যাস, এই সবগুলা যিনি করার পেছনে সবচেয়ে বেশি আছে, এখানে একজন ব্যক্তি, বুঝতে পারছো। এই যে বীরবল যে ব্যক্তিটা আছে না, ওনার যে রিয়েল নেম হলো তোমার প্রমথ চৌধুরী, বা আমরা ছোটবেলায় বলতাম যে প্রমথ, বা বলতে কি প্রথম চৌধুরী, না, তোমার কি প্রমথ চৌধুরী, ওকে। তো উনার, বুঝতে পারছো, উনার যে নিক নেম ওইটা ছিল কি তোমার বীরবল। হ্যাঁ, উনি হলো তোমার কি সবচেয়ে বেশি চলিত রীতি প্রবর্তনের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত। এই যে চলিত রীতি কোনগুলা, এই যে আমরা যে কথা বলতেছি, এইটা, ওকে, ওকে, তাহলে কি কে চলিত রীতি প্রবর্তনের জন্য কে? বীরবলের নিকনেম কি? প্রমথ চৌধুরী। এরপর দেখো, রংপুর অঞ্চলে কোন উপভাষা ব্যবহৃত হয়েছে? এখন দেখো, তোমরা জিকেতে এটা খুব বেশি করে যায় না আসছো, যে পুনর্বর্তন, এই যে জায়গাগুলো আছে, বরেন্দ্র, সবগুলো কি রংপুরে। তো এইখানে ভাষার উপরে যেটা আছে, এটা হলো তোমার কি, দেখো, তোমাদেরকে জাস্ট একটা উদাহরণ দেই। তোমরা যখন রাস্তাঘাটে চলাচল করো, বিশেষ করে যারা জেলা শহরগুলোতে আসো, ঠিক আছে, তারা দেখবা যে অমুক তান্ত্রিকের তোমার যে এরটার আমি না বলি, ঠিক আছে, দেখবা যে লিখতেছে যে বিবাহিত জীবনের সমস্যা, দাম্পত্য জীবনে কলহ, এই যে আরো যাই হোক, আমি সবগুলো উচ্চারণ করলাম না, অমুক তান্ত্রিক, মানে 24 ঘন্টার ভিতরে ফলাফল, এই যে এইগুলো তোমরা কিন্তু অ্যাডগুলো পাওয়া যাও। এখানে সুন্দর করে আরেকটা কথা লেখা থাকে, যে কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত। এই যে কামরূপ কামাখ্যা যেটা আছে না, এইটাই সেই কামরূপ কামাখ্যা, বুঝতে পারছো, এই যে এইটাই সেই কামরূপ কামাখ্যা, এই যে, বুঝতে পারছো, এটা। তো এইটা মূলত এমন একটা জায়গা যেখানে তন্ত্র সাধনা করা হয়তো সবচেয়ে বেশি, এবং তাদের যে ভাষাটা, ওইটা হলো তোমার কামরূপী ভাষা। তো এই ভাষাটা বাংলাদেশের রংপুর অঞ্চলে সবচেয়ে বেশি ব্যবহৃত হইতো, বুঝতে পারছো, এটা রংপুর অঞ্চলে সবচেয়ে বেশি ব্যবহৃত হইতো, ওকে। দেখো, নেক্সট স্টাইলের দিকে আমরা আগাই। দেখো, আগে তো এটা করা লাগবে।
কামরূপী ছিল রংপুরে। 3 নম্বর দেখো মহুয়া বাংলাদেশে কোন উপভাষায়। দেখো এখানে ময়মনসিংহে যারা আছে তারা দেখবে যে কোনো রকমে কোনোভাবে এটা ভুল করবে না। বাংলাদেশে যতগুলা অঞ্চল আছে, বাংলাদেশে যতগুলা সাহিত্য আছে, সাহিত্য পালাগুলোর মাঝে একটা বিখ্যাত হলো তোমার কি মহুয়া। বুঝতে পারছো? মহুয়া, মলুয়া, দ্বিজকানাই, এরপরে তোমার চন্দ্রাবতী, এগুলা সবচেয়ে বেশি বিখ্যাত। তো এইগুলো হলো তোমার যে ভাষাটার মানে যে সাহিত্যের অন্তর্গত, এটাকে বলে তোমার পূর্ববঙ্গ গীতিকা। বুঝতে পারছো? পূর্ববঙ্গ গীতিকা। হ্যাঁ, এটা হলো তোমার চন্দ্রকুমার দে, দীনেশচন্দ্র সেনের আনুকূল্যে। তোমাদের লাগবে না, এটা বিসিএস লেভেলের। চন্দ্রকুমার দে এই ব্যক্তি কি করছে, ঘুরে ঘুরে এই যে পূর্ববঙ্গ গীতিকা যেগুলো আছে, ঠিক আছে, এইগুলো হলো তোমার এই যে সে আবিষ্কার করছে। ঠিক আছে, পূর্ববঙ্গ গীতিকা একটা, আর তোমার কি ময়মনসিংহ গীতিকা একটা। পূর্ববঙ্গ গীতিকা 1923 সালে লেখা হয়েছে, এবং ময়মনসিংহ যে গীতিকা আছে এটা 1926 সালে কি হয়েছে তোমার টোটাল কি হয়েছে মানে প্রকাশিত হয়েছে আর কি। এবং এই ময়মনসিংহ গীতিকার একটা বিখ্যাত রচনা হলো তোমার কি মহুয়া। তো মহুয়া সুন্দরী গ্রামে অনেকগুলা তোমার রূপকথা আছে, অনেকগুলো নাটক আছে। এটা নিয়ে পরিমণি, তোমাদের যে বিখ্যাত একজন নায়িকা আছে পরিমণি পর্যন্ত তোমার এইটাতে একটা মুভি করছিল। বুঝতে পারছো? হ্যাঁ, মানে তোমার যে একজন আরেকজনকে ভালোবাসতো, একজন ভিলেন থাকে, শেষ পর্যন্ত ওই ভিলেনরা কি করে নায়ককে মেরে ফেলে, নায়ক করে মেরে ফেলার পরে ওই মহুয়া কি করে নিজের বুকে ছুরি দিয়ে মারা যায়। এটাই হলো তোমার কি কাহিনী। বুঝতে পারছো? প্রাচীন লোকগাথা। ওকে, নিচের কোন এলাকার ভাষা বরেন্দ্র উপভাষার অন্তর্গত? এটা তোমরা খুব ভালো করে জানো। বরেন্দ্র কোনগুলা? দক্ষিণ দিনাজপুর। বরেন্দ্র তো তুমি খুব ভালো করে জানো। এরপরে চলে আসো ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতাকে। তোমাদেরকে জাস্ট এখানে আমি ছোট্ট একটা কথা বলে নিই। শোনো, তোমরা তোমাদের এই যে ইয়েটা ফ্রেন্ড সার্কেল সবাইকে একটু কমেন্টস করে জানাই দিও। আর আমার কি খুব অকওয়ার্ড লাগতেছে নাকি এইভাবে? ভাই এত বেশি শীত বলার মতো না, বাধ্য হয়ে পড়ছে এটা। দেখো সর্বপ্রথম চলে আসো ধ্বনি। দেখো ধ্বনি যে জিনিসটা আছে, এই জিনিসটা তোমরা তো খুব ভালো করে জানো। ধ্বনির ইংরেজি, আমি ধ্বনিকে নর্মালি একভাবে পোলামানদেরকে আমি জাস্ট একটা ওয়ার্ড দিয়ে তোমাদেরকে ধ্বনি বোঝানোর চেষ্টা করি। দেখো ধ্বনি মানে হলো তোমার কি সাউন্ড। মানে কি, দেখো আমি যে একটা কথা বলতেছি না, এই যে কথাটা কিন্তু ওয়ান কাইন্ডস অফ সাউন্ড। এইখানে কথা বলার ক্ষেত্রে, এই যে কথা বলার ক্ষেত্রে প্রত্যেকটা অর্থবোধক ধ্বনি উচ্চারিত হইতেছে। বুঝছো? আবার এই ধ্বনিটাকে যদি আমি লিখি তাহলে দেখবো যে বর্ণ আছে, ক আছে, থ আছে, অ আ আছে, এই যে এই জিনিসগুলা ধ্বনি। তো এই যে ধ্বনি বিজ্ঞান, কোথায় কি ধ্বনি হবে, মানুষের ধ্বনি, পশু পাখির ধ্বনি, আমাদের যে কথা বলার ক্ষেত্রে কোন কোন ধ্বনিগুলোকে আমরা করি, আঞ্চলিক ভাষাতে কোনগুলো ইউজ হয়, বাইরে কোনগুলো ইউজ হয়, এইগুলা নিয়ে যেখানে আলোচনা করা হয় ওইটাকে বলতে আমার ধ্বনি বিজ্ঞান। তো ধ্বনি বিজ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে মানে এইরকম কোনো ভাষাবিদ নাই যে ধ্বনি নিয়ে কোনো বই লিখে নাই। বুঝতে পারছো? এর মাঝে ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব খুব বিখ্যাত একটা বই। এটা লেখছে হলো তোমার আমাদের বিখ্যাত একজন ব্যক্তি, নাম হলো তোমার আব্দুল হাই। বুঝতে পারছো? আর বিখ্যাত একজন ব্যক্তির নাম হলো তোমার কি আব্দুল হাই। ধ্বনি বিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব লেখছে কে? আব্দুল হাই। এখানে তোমার যে বাংলা তোমার যে সাহিত্যের ইতিবৃত্ত, তারপরে মনুচরিত, মানে মনুচরিত অনেক কিছু লেখছে, কবর লিখছে, তারপরে আরো যে এগুলো আছে, এনামুল হক তোমার যে বাংলা ব্যাকরণ নিয়ে তার অবদান অনেক বেশি, এগুলো সব কিছুই আছে। তো আমি খুব বেশি চেষ্টা করব তোমাদেরকে, এখন যদি নাও হয়, আর এখন না হলে আর করে, মানে আমি চেষ্টা করতাম যে তোমাদেরকে সাহিত্য নিয়ে পুরোপুরি কয়েকটা ক্লাস দেওয়ার জন্য, একদম চর্যাপদ থেকে শুরু করে মোটামুটি তোমার যে একদম আধুনিক যুগের পর্যন্ত। তো দেখা গেছে যে আমারও জানুয়ারি 30 তারিখে বিসিএস, সবকিছু মিলে সম্ভব হয়ে ওঠে নাই। তো বেঁচে থাকলে ইনশাল্লাহ পরবর্তী কোনো এক সময় করব। সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করছেন কে? তোমরা তো এটা খুব ভালো করে জানো। এই যে ব্যক্তিটা আছে, সর্বপ্রথম বাংলা ভাষা যে ব্যাকরণ রচনা করছে, এখানে অনেকে একটা ভুল করে যে রাজা রামমোহন রায়। অনেকেই ভুলটা করে যে রাজা রামমোহন রায়, যে রাজা রামমোহন রায় যে ব্যাকরণের বইটা লিখছিল ওই বইয়ের নাম ছিল কি গৌড়ীয় ব্যাকরণ। বুঝতে পারছো? কিন্তু এটা বাংলা ভাষায় ছিল না। বুঝতে পারছো? এটা বাংলা ভাষায় লিখছিল উনি, কিন্তু বাংলা ভাষার যে ব্যাকরণ আছে অন্য ভাষায়, পর্তুগিজ ভাষায় লিখছিল এই ব্যক্তিটা। ওনার নাম হলো তোমার ম্যানুয়েল দা আসামসো। বুঝতে পারছো? ওনার নাম কি ম্যানুয়েল দা আসামসো। কিন্তু রাজা রামমোহন রায় প্রথম লিখছিল বাংলা ভাষায়, ওটার নাম কি ছিল? গৌড়ীয় ব্যাকরণ। কি ছিল নাম? কি ছিল? গৌড়ীয় ব্যাকরণ। ওকে, সম্মাদ, কুবুদি, ব্যাকরণ, এই তোমার কৌমুদি, আরো অনেক বইগুলো লেখছিল তোমার কি আমাদের এই রাজা রামমোহন রায়। আর বললো না ভাই বিসিএস নিয়ে মানে এতদিন, তাও মানে কি বলবো, তোমাদের জগন্নাথের ডি ইউনিটের পরীক্ষা, আই নো দ্যাট। এরপরে দেখি জ্যোতিচিহ্ন। আচ্ছা, এই যে এখানে চলে আসে একজন ব্যক্তি, এখানে এই যে জ্যোতিচিহ্ন যে ব্যক্তিটা তোমার যে ইনভেন্ট করছে বাংলা ব্যাকরণের ক্ষেত্রে, এই ব্যক্তির মানে অবদান অনেক।
শুধু বাংলা ব্যাকরণ না, এই যে মেয়েরা তোমরা যে এখানে ক্লাস করতেছো, তোমাদের এরকম দেখবা যে তোমাদের আশেপাশে এরকম অনেক মেয়ে আছে যারা দেখবা যে অল্প বয়সে বিধবা হয়ে যায়। বিধবা মানে কি? অল্প বয়সে স্বামী মারা যায়। কিন্তু আজকে থেকে মোটামুটি তোমার এই যে প্রায় 100 বছর আগে, 100, হ্যাঁ ধরলাম, 100 বছর আগে যখন কোনো একটা ইয়েতে একটা মেয়ে যখন জামাই বা স্বামী মারা যাইতো, তখন তাকে একদম মানে জামার সাথে পুড়ে ফেলা হতো, এটা তো বলে সতীদাহ বলা হতো। আবার অনেক সময় তাদেরকে কোনোভাবেই তাদেরকে বিয়ে দেওয়া হতো না, এটাকে বলা হতো তোমার বিধবা বিবাহ। তো বিধবা বিবাহ প্রচলনের ক্ষেত্রে যে ব্যক্তিটা অনেক অনেক বেশি তোমার যে আলোচনা করছে, এই ব্যক্তির নাম তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বুঝতে পারছো? এই জ্যোতিচিহ্ন নিয়ে আলোচনা করছে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হ্যাঁ, এরকম একটা বিদ্যাসাগর নামে একটা আলাদা মুভি আছে, মুভি তুমি দেখতে পারবো। আচ্ছা, আমি মনে করছি এটা জ্যোতিচিহ্ন কে চালু করছে, এটা বিদ্যাসাগর। আচ্ছা, এটা জ্যোতিচিহ্ন ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? দেখো এখানে জিনিসটা তো প্রথম চলে এসো ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্বতে তোমরা নিয়ে আলোচনা করবা সন্ধিতে। একটা জিনিস মনে রাখবা, যেখানে ধ্বনি, যেখানে কোনো অর্থবহ কোনো কিছু নিয়ে আলোচনা করে না, এখানে ধ্বনির কাজ। এরপর চলে এসো শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, প্রতিশব্দ, এই যে শব্দগুলো নিয়ে কাজ করে কি? রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব। বাক্যতত্ত্ব, বাক্য কোনগুলা? এই যে সরল, জটিল, যৌগিক, এরপর তোমার এই যে এটা তোমার গঠন অনুসারে, এরপর তোমার যে বাক্যের যে অর্থ অনুসারে আছে, যে তোমার এই যে মৌলিক, সাধিত, এই শব্দগুলা, এইগুলা মোটামুটি কি ইয়েতে। তো জ্যোতিষচিহ্ন কোথা নিয়ে আলোচনা করা হয়? দেখো জ্যোতিষচিহ্ন টোটাল আলোচনা করা হইলো তোমার ধ্বনিতত্ত্বতে, সরি বাক্যতত্ত্বতে। কারণ একটা বাক্যতে, একটা বাক্যের দ্বারা সে কি মিন করতেছে, সে কি কাউকে প্রশ্ন করতেছে, সে কি কোনো কাউকে কি আদেশ করতেছে নাকি উপদেশ দিচ্ছে, এই সবগুলোর উপর ডিপেন্ডস করে একটা বাক্যের উপরে আমরা কি করি করি। যেমন আমরা তোমরা নেরেশনে একটা জিনিস পড়ছি যে আমি বললাম যে, কমাটা দিয়ে তারপর দেখবো যে আমরা কি করি, এরকম দুইটা চিহ্ন দেই। যদি এটা প্রশ্নবোধক চয় প্রশ্নবোধক, যদি বিশ্ববোধক হয় বিশ্ববোধক, ঠিক আছে? এরকম কথাগুলো আমরা কি করি, ইয়েতে করি, একটা বাক্যতে ইউজ করি। দ্যাটস ওয়াই কি জ্যোতি চিহ্নটা কোথায় ইউজ করা হয়? বাক্য তত্ত্বতে। ইজ ইট ক্লিয়ার? কারক বিশ্লেষণ ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? এখন তোমরা জাস্ট রিয়েলাইজ করো কারক কি। কারক তো তোমরা খুব ভালো করে জানো, কারক বিভক্তি। এখন এই জিনিসগুলো আমরা আলোচনা করার ক্ষেত্রে তোমরা জাস্ট একটু দেখো। সর্বপ্রথম এই জিনিসটা প্রথমে বাদ দিয়ে দিব, রূপতত্ত্ব এবং বাক্য অর্থতত্ত্ব। রূপতত্ত্ব এবং অর্থতত্ত্ব নিয়ে আমরা আলোচনা করব না, কারণ কি অর্থ মানে তোমার বাক দ্বারা এক কথায় প্রকাশ, এগুলো টুকটাক কাজ থাকে। রূপতত্ত্ব মানে তো শব্দ নিয়ে, বিপরীত শব্দ, তারপরে প্রতিশব্দ, এগুলা, এই দুইটা নিয়ে আগে থেকে বাদ দিয়ে দিব। ধ্বনিতত্ত্ব যেখানে সন্ধি, তারপর তোমার এই যে ব্যাকরণের আলোচ্য বিষয়গুলা, তারণজাত ধ্বনি কোনটা, অঘোষ ধ্বনি কোনটা, ঘোষ ধ্বনি কোনটা, ঠিক আছে, এগুলো নিয়ে যেখানে আলোচনা করি ওইটা। তার মানে একটাই বাক্য, সেটা কি বাক্যতত্ত্ব। যেমন আমরা কি বলে, যেমন ধরো তোমার সম্প্রদান কারকের কথা চিন্তা করো, যে অন্ধজনে দেহ আলো, সম্প্রদানে তোমার যে এই কি বলে সপ্তমী। তারপর ধরো তোমার যে আজকে আমার স্টুডেন্ট একটা পরীক্ষা নিতেছিলাম, এরপরও ধরো তোমার যে কি ভিক্ষুককে ভিক্ষা দাও, সমিতিতে চাঁদা দাও, বাড়ি থেকে চলে গেছে, বাড়ি থেকে গৃহীত নির্গিত জাত, এই সবগুলো নিয়ে কোথায় একটা বাক্য নিয়ে কিন্তু আলোচনা করা হয়। তার মানে বাক্যতত্ত্ব নিয়ে আলোচনা করা হয় কি তোমার কারক বিশ্লেষণ। ওকে, তার মানে কোথায় কি নিয়ে? বাক্যতত্ত্বে। ওকে, এরপরে দেখো সন্ধি তো মাত্র বললাম, সন্ধি ব্যাকরণে কোথায়? ধ্বনিতত্ত্বে। সন্ধি ব্যাকরণে কোথায়? ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। ব্যাকরণে কোথায়? ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়, কারণ এখানে প্লাস টাস দিয়ে এক একটা ধ্বনি নিয়ে কাজ করা হয়। কোথায়? ধ্বনিতত্ত্বে। এরপর চলে আসো বাক যন্ত্রের অংশ কোনটা? বাক যন্ত্র কি? প্রথমে চলে আসো বাক যন্ত্র কি। দেখো একটা জিনিস ইয়ে করো, যন্ত্র মানে তো মেশিন। ওকে, আর এই যেখানে বাঘ আছে না, ঠিক আছে, আমরা জাস্ট নর্মালি একটা জিনিস চিন্তা করো, আমরা তো হিউম্যান বিইং, আমরা তো মানুষ, আমরা তো কথা বলি। তো কথা বলার ক্ষেত্রে আমরা তো এই যে এখন আমার মুখ দিয়ে যেটা বেরোচ্ছে এটা হলো তোমার কথা, হ্যাঁ। আর এইটাকে অন্যভাবে বলা যায় তোমার কি? বাক। ওকে, বাক। আমরা যখন দেখি যে আমাদের চারপাশে কিছু কিছু মানুষ কথা বলতে পারে না, তাকে আমরা বলি কি? বাক প্রতিবন্ধী। বাক মানে কি? প্রতিবন্ধী। বাক প্রতিবন্ধী মানে কি? যে কথা বলতে পারে না। আর এখানে বাকযন্ত্র বোঝানো বলা হয় কথা বলার জন্য মানব দেহের যে পার্টগুলা হেল্প করে কথা বের হওয়ার জন্য বা কথা বলার জন্য, যে পার্টগুলো সবচেয়ে বেশি বের হয়, যেমন তোমার স্বরযন্ত্র, ফুসফুস, দাঁত, সবগুলো, এই যে প্রত্যেকটা পার্ট আছে না, এই প্রত্যেকটা পার্টই আমাদের কথা বলার জন্য যেমন ধরো দাঁত, ঠিক আছে, বা দন্ত যে এটা আছে, তুমি যদি দাঁত না থাকে তাহলে তুমি দেখবা যে কিছু কিছু ওয়ার্ড আছে, ঠিক আছে, এগুলো কি হয়? উচ্চারিত হতে বাধাপ্রাপ্ত হয়। যেমন আমার এক বন্ধু ছিল, বন্ধুর নাম ছিল তোমার রাতুল, সে বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বা এই তোমার যে মালনে ভাষা নিতে আছে রাতুল কি বলতো জানো? রাতুলের কথাগুলো একটু মানে লাইয়ে আসতো,
আলজিবা তালু আছে না, তালুটা একটু অন্যরকম ছিল। সে ও কথা বলতে এইভাবে যে টিরে টানি তুই নাকি টেম্পটরট, ব্যাপারটা ছিল এরকম যে কিরে সানি তুই নাকি প্রেম করস, ব্যাপারটা ছিল এরকম। কিন্তু ওর কথাগুলো ক্লিয়ার আসতো না, কারণ কি তার যে বাকযন্ত্র আছে, এই 5টা বাকযন্ত্র তার একটা ছিল একটু অসম্পূর্ণ। সেম ভাবে কারো দেখবা যে জিহ্বা বাড়ি লাগে, ঠোঁট কাজ করে না, অনেকে দাঁতের জন্য কথা বের হয় না ভালো করে, বাতাস বের হয়ে যায়। আমার এক বন্ধু আছে নাম হলো তোমার সাজিদ, সে বর্তমানে তিতুমিরে পড়তেছে। ও কুমিল্লাকে সবসময় কোনো সময় কুমিল্লা বলতে পারতো না, ও বলতো যে কুমিগা, বুঝতে পারছো? ও লকে সবসময় গ উচ্চারণ করতো, ও কখনোই কুমিল্লা উচ্চারণ করতে পারতো না, ও বলতো কুমিগা। ওকে কি করতো, লকে গ উচ্চারণ করতো, জাস্ট বিকজ অফ তার বাকযন্ত্রের যে ঘাটতিটা আছে, এই ঘাটতিটা খুব বেশি কি হইতো, প্রতিসরিত হইতো, বুঝতে পারছো? তার মানে এই, তাহলে কি ষড়যন্ত্র, ফুসফুস, দাঁত, এই সবগুলোই মোটামুটি কি দেখা গেছে কি আমাদের যে বাকযন্ত্র আছে, এই বাকযন্ত্রের অংশ না। এটা তো সরি সবগুলোই। এরপর চলে আসো, তোমার শরীরের উত্তমাঙ্গ কোনটা? উত্তমাঙ্গ মানে হলো তোমার এই যে কি বলে, উত্তমাঙ্গ মানে হলো তোমার আমাদের কথাটা বলার ক্ষেত্রে যে অংশটা সবচেয়ে বেশি কাজ করে, উত্তমাঙ্গ, এটা তোমার মাথা আর কি। এত বেশি ডিটেল লাগবে না, জানা মাথা। এবার দেখো বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টা? যৌগিক স্বর কয়টা? এখন চলে আসো যৌগিক স্বর, মৌলিক স্বর কোনগুলা? দেখো স্বর তো আমরা এটা জানি, স্বর মানে কি স্বরধ্বনি। বাংলা বর্ণমালায় স্বরধ্বনি কয়টা? স্বরধ্বনি হলো তোমার কি 11টা। স্বরধ্বনি যে সংক্ষিপ্ত রূপ আছে, সংক্ষিপ্ত রূপ হলে তোমার 10টা। এই 10টাকে বলা হয় কি তোমার কি কার। জাস্ট নোট করে রাখো, মোটামুটি কাজে দিবে, অনেক বেশি কাজে দিবে, বুঝতে পারছো? এই যে স্বরধ্বনি আছে না, স্বরধ্বনি মানবে কোনগুলা? যেইগুলা উচ্চারণের সময়, বুঝতে পারছো, কোথাও বাধাপ্রাপ্ত হয় না। আমাদের মুখ দিয়ে উচ্চারণের সময় যেগুলো কোথাও কখনো হয় না, বাধাপ্রাপ্ত হয় না, ওটাকে বলা হয় তোমার কি স্বরধ্বনি। তো স্বরধ্বনি আবার আছে দুই প্রকার, একটা হলো তোমার মৌলিক স্বরধ্বনি, একটা হলো তোমার যৌগিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি কোনগুলা? যেগুলোর কোনো ভাঙা রূপ নাই। যৌগিক স্বরধ্বনি কোনগুলা? যেগুলোরে বাংলা কি পাওয়া যায়, রূপ পাওয়া যায়। তো এরকম বাংলা বর্ণমালায় তোমার যৌগিক স্বর আছে টোটাল কয়টা? 2টা। বাংলা বর্ণমালা যৌগিক স্বর আছে কয়টা? 2টা। বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণের জিহ্বা উচ্চ অবস্থানে থাকে? এটা খুবই কঠিন একটা টপিক তোমাদের জন্য, এটা বিসিএস লেভেলের কোশ্চেন, বুঝতে পারছো? তাও আমি তোমাদেরকে জাস্ট উত্তরটা বলে দিয়ে যাই। আমি তোমাদেরকে একটা বলি, বাংলা বর্ণমালা উচ্চারণের ক্ষেত্রে আমাদের যে মুখ আছে না, এটার কিছু একটা উচ্চারণের স্থান থাকে। কিছু কিছু ওয়ার্ড আছে খুবই ইজিলি বের হয়ে যায়, কিছু কিছু ওয়ার্ড আছে সমৃদ্ধভাবে উচ্চারিত হয়, কিছু কিছু ওয়ার্ড আছে জিহ্বা কি করে তোমার এই যে উচ্চ অবস্থানে থাকে, একটা মধ্য অবস্থানে থাকে, একটা কি একদম নিম্নবিত্ত অবস্থানে থাকে। এটা ডিরেক্ট একদম মুখস্থ করে পুরো ছক করে মুখস্থ করতে গেলে পুরো ঝামেলা হবে। এটা তোমার যে জিহ্বা উচ্চ অবস্থানে থাকলে তোমার একদম নিচের দিকে রস্যু, এই যে রস্যু, জিহ্বা দেখবে যে একদম উচ্চ, রস্যু একদম জিহ্বা একদম উচ্চ অবস্থানে চলে আসে। তার মানে কি হবে এটা? রস্যু। দেখো ধ্বনি সম্পর্কে কোন বাক্যটা সঠিক? এটা তোমাদের পারার কথা, কারণ ধ্বনি সম্পর্কে তোমরা অলরেডি অনেক কিছু জানা আসছো। দেখো আমি আবার তোমাদেরকে একটা হিন্টস দিয়ে দিই। ধ্বনির ইংরেজি হলো সাউন্ড, ধ্বনির ইংরেজি হলো কি সাউন্ড, যার কোনো লিখিত রূপ হয় না, ঠিক আছে? ধ্বনির ওইরকম কোনো লিখিত রূপ হয় না, যদি হয় কিন্তু ওটার স্পেসিফিক কোনো মিনিংস থাকে না। ধ্বনি দৃশ্যমান না, ধ্বনি দৃশ্যমান না। মানুষের ভাষার মূলে আছে কতগুলো ধ্বনি, ওকে ইটস ফাইন ধ্বনি। এরপর তোমার কি ধ্বনি উচ্চারণ ও শ্রবণীয়, হ্যাঁ ওকে। এরপর কি অর্থবোধক ধ্বনিগুলো মানুষের বিভিন্ন ভাষার বাগধ্বনি। তোমরা অ্যান্সার করো, দেখো কোন বাক্যটা সঠিক নয়। দেখো এটা হলো তোমার কি 1 নাম্বার, ধ্বনি দৃশ্যমান, বাট ধ্বনি দৃশ্যমান না। ওকে অ্যান্সার কি? ধ্বনি দৃশ্যমান না, এটা হলো কি সঠিক না, ধ্বনি দৃশ্যমান না। এবার চলে আসো, স্বরান্ত অক্ষর কি বলে? স্বরান্ত অক্ষর কি বলে? মুক্তাক্ষর বলে। স্বরান্ত অক্ষরকে মুক্তাক্ষর বলে, কারণ তারা কি করতে পারে? ইজিলি উচ্চারিত হইতে পারে, কারো কোনো কি নিতে হয় না, হেল্প নিতে হয় না। তাদের কি নিতে হয় না? কারো কোনো হেল্প নিতে হয় না। এই জন্য স্বরান্ত অক্ষরকে কি বলা হয়? মুক্তাক্ষর। স্বরান্ত অক্ষর কি বলা হয়? কি মুক্তাক্ষর। এবার চলে আসো, উচ্চারণের নীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চ মধ্য স্বরধ্বনি? মাত্র যেটা বললাম এটা হলো তোমার এ। উচ্চ মধ্য স্বরধ্বনি মানে কি? উচ্চারণের সময় কি সম্পূর্ণ বাধাপ্রাপ্ত না হয়ে একটুখানি তোমার ইয়ে হয় আর কি, এটা তোমার কি উচ্চ মধ্য, এটা হলো তোমার কি এ। এরপরে অঘোষ মহাপ্রাণ ধ্বনি গুচ্ছ কোনটা? তোমাদেরকে আমি পুরো একটা বক্স একবারে লিখে দিই, বুঝতে পারছো? বক্সটা একটু মনোযোগ দিয়ে করো, এর মাঝে তোমরা এত ইনফরমেশন পাবে বলার মতো না। জাস্ট বক্সটা নোট করো, নোট ডাউন করো, বক্সটা নোট ডাউন করো। পুরোটা করতে পারলে আমাদের একদম দেখা গেছে যে পুরো একবারে বর্গীয় বর্ণ সব শেষ হয়ে যাবে। আমি কিন্তু নোট চাইবো, ঠিক আছে? আমি বলবো যে ক্লাসের পরে অ্যাটলিস্ট আর কিছু না হোক আমার ইনবক্সে হোক যেমনি হোক এই নোটসগুলো আমাকে পাঠাবা, ঠিক আছে? আমি পুরো দেখো, আমি পুরোটাই আঁকবো, তোমরা পড়ো প্লিজ, এটা নোট করো, আর কিছু করো না করো এটা নোট করো। আমি তোমাদের একটার মাধ্যমে যতগুলো ইয়ে আছে উচ্চারণ স্থান কি যা যা আছে একদম সব শেষ করে ফেলবো, একটুখানের মাধ্যমে।
প্লিজ খাতাটা অন করো আর একটুখানি ইয়ে করো, দেখবা যে সম্পূর্ণটা শেষ হয়ে গেছে। ঘোষ, অঘোষ, অল্প প্রাণ, মহাপ্রাণ, কোন ধ্বনির উচ্চারণ কোথায়, যেটা আছে সব একদম শেষ হয়ে যাবে। বুঝতে পারছো? আমরা বর্গীয় বর্ণমালাটা শুরু করি। থেকে শুরু করব? ক থেকে শুরু কর। ক, খ, গ, ঘ। আমি কিন্তু নেক্সট এমসিকিউ গুলো এরকম ভাবে দেখবো না, এই রিলেটেড গুলা তোমরা একটু কষ্ট করে লক্ষ্য করো। চ, এটা তো তুমি খুব ভালো করে জানো। বাকিগুলা আমি সংবিধিবদ্ধ তোমাদেরকে প্রশ্ন করবো, এই জন্য পুরোটা লিখলাম না। ট, ত, প, আর কি মূর্ধন্য, দন্তন্য, ম আমি লিখলাম। এখানে টোনা কি, এই যে 25টা আছে না, এই যে 25টা, এই 25টা হলো তোমার অল্প প্রাণ, মহাপ্রাণ, অল্প, মহা, নাসিক্য। দেখো এই যে এখানে 25টা আছে না, এই যে 25টা, এই যে দেখো 1 থেকে ম পর্যন্ত, ক থেকে ম পর্যন্ত টোটাল এখানে বর্ণ আছে 25টা। টোটাল বর্ণ আছে কয়টা? 25টা। এই 25টাকে বলা হয় বর্গীয় বর্ণ। দেখো ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ, প্রত্যেকটা বর্গতে 5টা করে ওয়ার্ড আছে। এটাকে বলা হয় কি? বর্গীয় বর্ণ। এই বর্গীয় বর্ণের যে কোনো একটা দিয়ে তোমাদেরকে বলতে পারে যে বলো এর উচ্চারণ স্থান কি। প্লিজ মনোযোগ দিয়ে শোনো, এটা এই বক্সের মাধ্যমে তোমাদের সব শেষ হয়ে যাবে। ঘোষ, অঘোষ, যাতে সব শেষ হয়ে যাবে। এখানে সর্বপ্রথম আমরা ঘোষ দিয়ে শুরু করি। ঘোষ, অঘোষ কি? দেখো আমরা সারা জীবন একটা সিরিয়াল মেনটেন করছি। কোনো বিপরীত শব্দের মাঝে আমরা প্রথম সমার্থকটা বলি, তারপর বিপরীতটা বলি। যেমন ধরো পথ, ঘাট, টাকা, পয়সা, এরকম ভাবে। সো এখানে ঘোষ, অঘোষ হওয়ার কি হওয়ার কথা? ঘোষ, অঘোষ এভাবে হওয়ার কথা। কিন্তু আমরা জাস্ট এখানে একটা কাজ করব, একটু উল্টায় দিব। আমরা প্রথম অঘোষটা আনবো, তারপর ঘোষটাকে আনবো। এখন চলে আসো, অঘোষ এবং ঘোষ কি? অঘোষ এবং ঘোষ মানে হলো তোমার যে ধ্বনিগুলা উচ্চারণের সময় আমার হচ্ছে দাঁড়িয়ে জন্য দেখা যায় না, উচ্চারণের সময় আমাদের যে স্বরধ্বনি আছে এটা অনুরোধিত বা কাঁপে, এইটা যেটা কাঁপে এটা হলো তোমার কি? ঘোষ। আর যেগুলো কাঁপে না এটা তোমার কি? অঘোষ। তো এইখানে দেখো ক, খ যে ওয়ার্ডগুলো আছে, ক, খ দেখবো যে তোমার স্বরধ্বনি কাঁপতেছে। গ, ঘ, সরি ক, খ, চ, ছ এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো হলো তোমার কি? অঘোষ। আমরা কি বলছিলাম? এখানে কি করব? উল্টাটা আনবো, অঘোষ। বাকি দুইটা কি? বাকি তিনটা কি? ঘোষ। তার মানে কি এখানে কি বসছে? যে অঘোষ, মহাপ্রাণ, অঘোষ, অঘোষ চলে আসলো। এরপর চলে আসো মহাপ্রাণ আর অল্প প্রাণ কি? অল্প প্রাণ, মহাপ্রাণ খুব ইজি। অল্প প্রাণ মানে হলো উচ্চারণের সময় বাতাস কম বের হয়, আর কি মহাপ্রাণ মানে কি? উচ্চারণের সময় বাতাস বেশি হয়। এটা খুব সহজ। যেমন ক, নর্মাল ইজি। খ, এই যে দেখো খ, গ ইজি। ঘ, এই যে ঘ উচ্চারণ বেশি হয়েছে, এটা অল্প প্রাণ, মহাপ্রাণ, জানা কথা। দেখো তাহলে মানে কি? ট, ঠ আমরা দেখানো, ঠ, থ দুইটাই হবে না। প, ফ দুইটাই একসাথে হবে না। চ, ছ দুইটাই একসাথে হবে না। এই যে দেখো এরপরে কি বলছে? যে অঘোষ, মহাপ্রাণ। তাহলে প্রথম কি? টোটাল কি? প্রথম সিরিয়ালে কি? অঘোষ। দেখো ট, ঠ অঘোষ মানলাম, কিন্তু এটাও মহাপ্রাণ গেলাম। এবার কি? এটা কি? অঘোষ, এটাও অঘোষ, এটাও কি? মহাপ্রাণ মানলাম। এই সবগুলোর উপর ডিপেন্ডস করে দৈনিক উচ্চারণের অ্যান্সার কি হবে? অঘোষ, মহাপ্রাণ। অঘোষ হলো তোমার কি? প্রথমটা হইতে পারে। এরপর তোমার যে এটা তো অল্প প্রাণ, অল্প প্রাণ হবে না। এটাও তো অল্প প্রাণ, এটা হবে না, এটা হবে না। তাহলে কি? প্রথম কি? প্রথমটা থ, আর হলো কি? থ। এটা হলো তোমার অঘোষ, মহাপ্রাণ গেল এক। এরপরে চলে আসো দুই কাতারে, দেখো ঘোষ, অঘোষ, অল্প প্রাণ, মহাপ্রাণ গেল। এখন চলে আসো উচ্চারণ স্থান, ব্যাকরণের উচ্চারণ স্থান। মনোযোগ দিয়ে শোনো। দেখো এখানে যে 5টা বর্ণ আছে না, 1 মিনিটে শেষ হয়ে যাবে। 5টা বর্ণ আছে না, দেখো 5টা বর্ণকে আমরা রাখলাম একভাবে। দেখো ক, চ, ট, আমি একদম কোনো গ্যাপ না দিয়ে লিখলাম ক, চ, ট, ত, প। এই যে দেখো 5টা বর্ণ, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। এটা নতুন একটা বেজ নিতে পারলে অনেক বেশি ভালো হইতো। তাও এখানে দেখো, ধরো বাজারে তুমি মধু কিনতে গেছো। কি কিনতে গেছো? মধু বা হানি কিনতে গেছো। ওকে, তুমি বাজারে কি গেছো? হানি কিনতে গেছো। তো হানি বা মধু কিনতে গিয়ে তুমি বাজারে কি বলবা? যে চাচা মধু দেন, তাই না? হানি তোর বলবো না, মধুই বলবা, কারণ দুজন মতো হানি নাও চিনতে পারে। তুমি কি বলবা? যে চাচা মধু দেন, বা মধু আছে কিনা মধু দেন। তো এই যে ওয়ার্ডটা তুমি জাস্ট বেশি কিছু করা লাগবে না, একটুখানি পিছায় দাও, মানে উল্টায় দাও। তুমি মধু দেন না বলবে, যে তুমি বলবো যে কত মধু,
মধু কত টাকার বদলে তুমি বলবো যে কত মধু। কি করবো? জাস্ট এত কিছু না, তুমি জাস্ট কি বলবো? কত মধু। খুব কঠিন কিছু না, বলবো যে কত মধু। এই যে এখানেও 5টা ওয়ার্ড, আমাদের বর্গীয় বর্ণ 5টা ওয়ার্ড, এইটার মাধ্যমে উচ্চারণ স্তর কি একদম ক্লিয়ার। ক দিয়ে কণ্ঠ, ত দিয়ে তালব্য, ম দিয়ে মূর্ধা, দ দিয়ে দন্ত, উ দিয়ে কি উষ্ট। কি মনোযোগ দিয়ে দেখো, ক দিয়ে কি, ক দিয়ে কি কণ্ঠ, ত দিয়ে কি তালব্য, ম দিয়ে কি মূর্ধা, দ দিয়ে কি দন্ত, উ দিয়ে কি উষ্ট। উষ্ট মানে কি ঠোঁট। এই যে এগুলো হলো তোমার কি উচ্চারণ স্থান, কণ্ঠ, তালব্য, মূর্ধা, দন্ত, উষ্ট। এখন আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে আমাকে একজন বলো তো বর্গীয় জ এর উচ্চারণ স্থান কোথায়, একটু কমেন্টস করে জানাও বর্গীয় জ এর উচ্চারণ স্থান কোথায়। আমি একটা দিন দেখা দিই, বাকিগুলো তুমি কইরো। এই যে দেখো বর্গীয় জ কোন বর্গে আছে? চ বর্গে আছে। কি এই যে চ, তাহলে চ এর কি হবে? ত। তাহলে কি আছে? ত। ত দিয়ে কি তালব্য বর্ণ, তাহলে বর্গীয় জ এর উচ্চারণ স্থান কি তালব্য বর্ণ। আমি যদি বলি যে ট ট দ ধ, যে ধ এর উচ্চারণ স্থান কোথায়, তাহলে ঢ কোন বর্গে আছে? ট বর্গতে আছে, ট বর্গ। তাহলে ট বর্গীয় উচ্চারণ স্থান কি মূর্ধা, ট বর্গীয় উচ্চারণ স্থান কি মূর্ধা। তাহলে কি একটা মূর্ধনা, তাহলে কি মূর্ধাধ্বনি। ওকে, এরপরে আমি যদি একজনকে বলি ব এর উচ্চারণ স্থান কোথায়, এই যে দেখো ব এর উচ্চারণ স্থান কোথায়, এই যে দেখো প ফ ব ভ ম, তার মানে কি প বর্গীয়। এই যে দেখো প, প বর্গীয় কোনটা? উষ্ট। উষ্ট মানে কি ঠোঁট, তার মানে কি উষ্টধ্বনি, বটা কি উষ্টধ্বনি। সেম ভাবে তোমরা যদি এই পাও বর্গীয় ধ্বনিগুলা পড়তে পারো তাহলে একদম ইজি। এরপরে অ আর উচ্চারণ তাহলে তোমার কণ্ঠ, এরপরে তোমার এই যে তালবস্য, মানে এটা হলো তোমার তালব্য উচ্চারণ, দন্ত শৈলীকে দন্ত, মূর্ধন্য সময় কি মূর্ধা। এই যে ওয়ার্ডগুলো হলো তোমার কি এরকম ভাবে তোমরা খুব ইজি ভাবে তোমরা কি করতে পারো, এই রুলস একটা জাস্ট কি কত মধু আর নাকি ক চ ট ত প বর্গীয় বর্ণ দিয়ে তোমরা পুরো জিনিসটা একদম ক্লিয়ার করে ফেলতে পারো। এই হলো তোমাদের ইয়ে। যদি স্ক্রিনশট তোলার বাকি থাকে স্ক্রিনশটটা তুলে নাও, তাহলে দেখবা যে আর কোনো প্যারা লাগবে না। তাহলে কোনটা? ঠ আর থ। দেখো তাহলে অ্যান্সার কি হবে? কি রে ভাই, কোনটি সংবৃত? সংবৃত মানে কি উচ্চারণটা একদম একটু এতে হয়, কম হয়, এটা রস্যই উচ্চারণ কম হয়। এই দেখো অ আ এ, আরে রস্যই উচ্চারণ একদম স্থান কম, এটা হলো তোমার সংবৃত। এরপরে দেখো অধ্বনির বিবৃতি উচ্চারণ উদাহরণ কোনটা? অধ্বনির বিবৃতি উচ্চারণ তোমার কি অতুল। অতুলের জায়গায় দেখো সরি অনেকের জায়গায় দেখো যে অনেক আছে, এটা কি বিবৃতি উচ্চারণ মানে কি উচ্চারণটা একদমই হবে। অনেকের কি অনেক, অনেকটা হবে কি অনেক, এরকম ভাবে। এটা হলো তোর কি বিবৃতি উচ্চারণ, যে উচ্চারণটা কি হয় বেড়ে যায়, অনেক বেশি বেড়ে যায়, তোমার কি বিবৃতি উচ্চারণ। ওকে, দেখো দেশপ্রেম শব্দটির সঠিক উচ্চারণ কি? সঠিক উচ্চারণ তো দেখো উচ্চারণ জিনিসটা তো প্র্যাকটিসের বিষয়, উচ্চারণটা তো আর বোঝানো এরকম কিছু নাই, কিভাবে বুঝে আমি জানিও না টু বি অনেস্ট, আমি সবসময় প্র্যাকটিসই করছি। তাহলে কি আছে? দেশপ্রেম এটা বাদ, এটা বাদ। দেশপ্রেম এটা তো আগেই বাদ। তারপর কি দেশপ্রেম এটাও তো বাদ। আর কি দেশপ্রেম, আর কি দেশপ্রেম, পরেম, তার মানে উচ্চারণ কি হবে এটা। আমি এবার তোমার যে বারবার লিখতে লিখতে প্র্যাকটিস করতে করতে প্র্যাকটিস হয়ে গেছে। দেশপ্রেম তো না, দেশপ্রেম তো না, সঠিক উচ্চারণ তো এটা না। এখানে কি আছে দেশপ্রেম আর কি দেশপ্রেম, দেশপ্রেম আর হলো কি দেশপ্রেম, তাহলে কোনটা হবে? কইরে তাহলে কোনটা হবে? তাহলে কি এই যে দেশপ্রেম 4 নাম্বারটা। নিচের কোনটিতে ফলার উচ্চারণ হবে না? এখন চলে আসো ফলা কি, এখন চলে আসো ফলা কি। ফলা মানে হলো তোমার ব্যঞ্জনের সংক্ষিপ্ত রূপ। কার? ব্যঞ্জনের সংক্ষিপ্ত রূপ। ফলা টোটাল কয়টা? ফলা হলো তোমার কি 6টা। জ ফলা, ম ফলা, ব ফলা, ন ফলা, ন ফলা, র ফলা, এই টোটাল হলো তোমার কি 6টা। দেখো সব জায়গাতে তুমি যদি ফলার উচ্চারণ, ফলার সুবিধা কি? ফলার সুবিধা হইলো উচ্চারণ করার ক্ষেত্রে, আর কিছুই না। তো সব জায়গাতে তুমি যদি এরকমভাবে চিন্তা করো তাহলে দেখবে যে তুমি পারবা। যেমন ধরো আমি একটা ওয়ার্ড লিখি, কারেরই একটা ওয়ার্ড লিখি, যেমন আ মা, হয় নাই তো, দের। দেখো একটা ওয়ার্ড আমি কি লিখছি দেখো, আমাদের, আম আ দে এর, ঠিক আছে। এই যে দ এর, এটা তো আমাদের, কিন্তু আমরা নর্মালি আমাদের কিভাবে লিখি? আমরা নর্মালি আমাদের লিখি এইভাবে। কিভাবে লিখি? আমরা নর্মালি আমাদের লিখি এভাবে।
কারণ এখানে কি আমরা কারের ইউজ করি, সেম ভাবে ফলার ইউজগুলো এরকম, বুঝতে পারছো? তো এখানে উচ্চারণগুলো তুমি দেখো, উদ্বেগ, আমরা বলছি উদ্বেগ একদম ক্লিয়ার, উদ্বেগ একদম ক্লিয়ার থাকে, তাই না? এরপরে কি সম্বন্ধ, নন্দ, সম্বন্ধ, সম্বন্ধ একদম, বাগ্মি, দেখো সবগুলো দেখবো উচ্চারণগুলো একদম। কিন্তু এই একটা দেখো সূক্ষ্ম, এইখানে যে মূর্ধন্য অথবা তোমার দন্তন্য আছে এটা একদম উচ্চারিত হয় না, সূক্ষ্ম, ঠিক আছে? এখানে ক্ষীয়ই থাকে, সূক্ষ্ম, এটা উচ্চারিত হয় না। এই জন্য কি এটা হবে না, ফলার উচ্চারণটা ক্লিয়ার হবে না। কোথায়? সূক্ষ্মতে। সূক্ষ্মতে কি হবে না, ফলার উচ্চারণ একদমই ক্লিয়ার হবে না, সূক্ষ্ম। এরপরে দেখো স্মরণ, এটা তোমার স্মরণ, স্মরণ এটা হলো তোমার কি ইয়েতে, এটা স্মরণ, স্মরণ, স্মরণ সঠিক উচ্চারণ কোথা? স্মরণ, স্মরণ, স্মরণ সঠিক উচ্চারণ কোনটা? স্মরণ, স্মরণ। এরপরে দেখো অধ্বনির সংবিধিত, মাত্র দেখলাম অনেক, সরি মন, মন, উও এর সঠিক উচ্চারণ কোনটা? উও, উও, ক নাম্বার, উ এর সঠিক উচ্চারণ কোনটা? উ অ, উ অ, রস্যই উ আর অ। আচ্ছা আরেকটা তোমাদেরকে একটা মজার একটা ইনফরমেশন দিই, অধ্বনিটা আছে না, অধ্বনিটার একটা নিকনেম। আচ্ছা তোমাদের আমি কমেন্টসগুলো পড়তেছি না দেখে মন খারাপ করে না, আমি তোমাদের কমেন্টসগুলো পড়বো, ঠিক আছে না? চিন্তা করো না, তোমাদের কমেন্টসগুলো আমি অবশ্যই পড়বো, চিন্তা করো না। হ্যাঁ, আমার কি খুব বেশি লাগতেছে নাকি? লাগুক। দেখো উ যে, সরি কি বলতেছিলাম, যে অ, অ যে জনটা আছে না, বুঝতে পারছো? এটা একটা নিকনেম আছে। নিকনেম হলে তোমার অকে বলা হয় তোমার কি নীলিন বর্ণ, বুঝতে পারছো? অকে বলা হয় কি তোমার নীলিন বর্ণ। ওকে, ওকে কি বলা হয়? নীলিন বর্ণ। নীলিন বর্ণ কোনগুলা, কোনটা? অ দেখবা যে একটা 12 বাতারি, মানে 12 বাতারি ওয়ার্ড। কিরকম? ও দেখবা যে সব জায়গায় মিলে যায়, বুঝতে পারছো? মানে ও বাতারি না, 12 বাতার দুইটাই, ঠিক আছে? দেখবা যে ও দেখবা যে সব জায়গায় মিলে যায়, মানে ওর কাউরে বাদ দেয় না, ও সবগুলো জায়গাতে মিলে যায়। তুমি ব্যঞ্জন বর্ণ, এমন কোনো ব্যঞ্জন বর্ণ নাই যারা তুমি দেখবা যে এর উচ্চার্য ছাড়া উচ্চারিত হয়। ও দেখবে যে সব জায়গায় নিজের একদম উৎসর্গ করে দিছে, একদম ভাষায় দিছে, বুঝতে পারছো? এটাকে বলা হয় তোমার নীলিন বর্ণ, যেটা কি সব জায়গা থেকে কি বিলীন হয়ে যায়, বুঝতে পারছো? এটা তোমার কি অকে বলা হয় কি নীলিন বর্ণ, যার কোনো সংক্ষিপ্ত রূপ নাই। মনে রাখবা বাংলা বর্ণমালায় স্বরবর্ণ আছে 11টা, 11টা থেকে বাকি যে 9টা 10টা আছে প্রত্যেকটা একটা ইয়ে আছে, কি বলে একটা সংক্ষিপ্ত রূপ আছে। কিন্তু এই যে ফহিনী, এই ফহিনীর কোনো ধরনের কোনো সংক্ষিপ্ত রূপ নাই, এবং এটাকে বলা হয় কি নীলিন বর্ণ। এই দেখো উ অ, এই যে দেখো উ অ, সরি এই যে দেখো উ ও কিভাবে লেখে, উ ও কিভাবে লেখে, এই যে দেখো উ ও, উ ও যে ওয়ার্ডটা আছে এটা তো একটা ব্যঞ্জন বর্ণ, ওকে ফাইন থাকুক, উ ওতে গেল। তুমি তো ক যুগ ও, কতেও দেখবে যে সে আছে। তুমি দেখবে যে তুমি মতে যাও, ম যুগ ও, দেখবে যে মতেও সে আছে। মানে ফইনি কেউ ছাড়ে না, বুঝতে পারছো? সব জায়গাতে আছে। এটাকে বলা কি নিয়ন বর্ণ। তাহলে কি উ এর সঠিক সন্ধি বিচ্ছিন্ন কোনটা? উ ও। ওকে, দেখো এরপরে চলে আসো নেক্সট। উচ্চারণের সময় জীবের উচ্চতম শ্রেণীর নিচের কোনটি স্বরধ্বনি? স্বরধ্বনি তোমার এই যে অ আ, তোমার যে এই নিম্ন, নিম্ন থেকে অ আ, এই যে দেখো অ আ, আ দেখবে যে জিহ্বা একদম নিচে চলে যায়, অ আ নিচে চলে যায়, এটা তোমার কি নিম্ন। এ ধ্বনির উচ্চারণের নিয়মটা সঠিক নয়, এটা তো সবসময় তোমার এই যে থাকে, তোমার এই যে কি বলে এই পদের যে অন্ত বা শেষ আছে সেগুলো তো সময় যে এ এ। ভালো কথা মনে পড়ে গেল, আমার স্কুল লাইফে একজন টিচার ছিল, বুঝতে পারছো? আমি সংবিত কারণে স্যারের নামটা বলতেছি না, স্যার আমার ফ্রেন্ড লিস্টে আছে, স্যারের নামটা বলতেছি না। তো স্যারকে আসলে দুষ্টামি অনেকে করে, হয়তো বা আমার স্টুডেন্ট যারা আছে তারাও আমাকে কোনো একটা নিকনেম দিয়ে ফাইজলামি করো, আমি জানি, আই নো দ্যাট, আমি বলবো না। তো এটা আসলে হয়, কোনো একজন টিচার বা ফেভারিট কোনো একজন টিচারকে কোনো একটা নিকনেম দেওয়া সম্মানের সহিত, তাকে দেখলে, ওনাকে দেখলে অনেক সময় দেখবে যে এগুলো আসলে হয়। তো আমার একজন স্যার ছিল, তো স্যারের ক্লাসে আসলেই আমরা পিছন থেকে বলতাম যে আমরা এই সাউন্ডগুলো করতাম। এই যে এখানে এই সেই এ, এই সেই, এই সেই কালপ্রিট বুঝতে পারছো? এই যে উচ্চারণটা কিভাবে এই যে ওয়ার্ডটা আছে, বুঝতে পারছো? এইটা হলো যেটা কি পদের অন্ত শুনতে দেখবো যে অন্তে নিজে চলে আসছে, বুঝতে পারছো? এই হলো তোমার এর কাহিনী। আরো যেটা একটা বোরিং কাহিনী, যাই হোক। এরপরে চলে আসো, স্যার মাফ করে দিয়েন। উত্তর হলো খ, এটা আবার কি দেওয়া আছে? আচ্ছা, এটার উত্তর হবে দূর মূল্য, এটা হবে দূর মূল্য, এটা হবে এটা খ। উত্তর হলো খ, গ নাম্বার না, উত্তর হলো তোমার কি খ, দূর মূল্য। ওকে, কি পেস লাগাইছে রাজন ভাই? ধ্বনি পরিবর্তন, ধ্বনি পরিবর্তন কোনটা?
আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকে আছি। ধ্বনি পরিবর্তনের আগে আমি তোমাদেরকে কয়েকটা একটু কথা বলে নিই যে কোন কোন ধ্বনিটা বেশি ইম্পর্টেন্ট, এটা একটু নোট ডাউন করে নাও, ঠিক আছে? তোমরা তো টোটাল সারা জীবন পড়ে আসছো, আমি ইম্পর্টেন্ট কোনটা এগুলো বলে দিচ্ছি। ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, একটা হলো তোমার কি অপিনিহিতি। বিষমীভবন, সমীভবন, এরপরে হইলো তোমার অপিনিহিতি, বিষমীভবন, সমীভবন, ধ্বনি বিপর্যয় মাত্র যেটা আছে, ব্যঞ্জন চ্যুতি, আর তোমার কি তোমার ধ্বনি বিপর্যয় একটা তো একটা ব্যঞ্জন চ্যুতি, আর হলো তোমার যে দ্বিত্ব ধ্বনি আর কি, দুইবার যেটা উচ্চারণ, এটা আর স্বরসঙ্গতি, এগুলো মোটামুটি আছে ওই রকম, খুব বেশি ইম্পর্টেন্ট। দেখো ধ্বনি বিপর্যয় মানে হলো তোমার একটা জায়গায় একটা ধ্বনি মানে সামান্য চেঞ্জ হবে, যেমন তোমার পিশাচ, তো অনেক বছর এটা হলো তোমার কি পিশাচ হবে, বুঝতে পারছো? আই গেস এই জিনিসটা পরীক্ষায় তোমরা এত বেশি অ্যান্সার করছো, এতটা মানে তোমার তো করে পড়ানোর দরকার নাই। তাহলে ধ্বনি বিপর্যয় কোনটা? পিশাচ। ওকে, দেখো কোনটা? পিশাচ। এরপরে বিপ্রকর্ষের উদাহরণ হলো তোমার কি এই যে রেফটেপ যেগুলো আছে না, এগুলো ডিরেক্ট সহজ উত্তর নয়, এটা তুর্ক থেকে কি তুরুক, বুঝতে পারছো? বিপ্রকর্ষ খুব বেশি ইম্পর্টেন্ট না। বিষমীভবন, এই যে বিষমীভবন, এটা তোমার কি তোমার এই যে শরীর থেকে শরীর একটা ব্যঞ্জন কি হবে একটুখানি চেঞ্জ হয়ে পরবর্তীটাতে কি করবে? টাচ করবে। আরেকটা আছে বিষমীভবনের আরেকটা উদাহরণ আছে, খুব ইম্পর্টেন্ট একটা উদাহরণ, এটা তোমার কি লালের থেকে হবে তোমার কি নাল, আর এটা তোমার কি লাফ আছে, তোমার কি হবে? ফাল। এগুলো হলো তোমার কি নর্মালি বিষমীভবনের উদাহরণ। ওকে, এই টুকটাক জিনিসগুলো তোমরা একটু ধ্বনি মানে ইয়েটাতে খুব বেশি মনোযোগ দিও, কেমন? দেখো, আচ্ছা দাঁড়াও আমি তোমাদের কমেন্টস পড়বো। বড় দাদা থেকে বড়দা, ব্যঞ্জন চ্যুতি, এই যে দেখো একটা দ আছে, এটা চেঞ্জ হয়ে গেছে, ব্যঞ্জন চ্যুতি মানে কি একটা ব্যঞ্জন ছুটে যাবে, ব্যঞ্জন চ্যুতি। এরপরে কি আছে? স্বরভক্তির অপর নাম হলে তোমার বিপ্রকর্ষ, একটা স্বরভক্তি কি হবে? ক্লিয়ারলি চেঞ্জ হবে। নত্যবিধান, সত্যবিধান, চ্যুতি মানে তোমার ছুটে যাওয়া, বুঝতে পারছো? নিজের কোনটি স্বভাবতই মূর্ধন্য হয়েছে। দেখো আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের 9-10 ব্যাকরণ বইটাতে নত্যবিধান সত্যবিধানে সুন্দর করে একটা কবিতা দেওয়া আছে, বুঝতে পারছো? সত্যবিধানের কি সত্যবিধানের সুন্দর করে একটা কবিতা দেওয়া আছে, আমি যতটুকু পারি মনে আছে আমি তোমাদেরকে বলি। চাণক্য মাণিক্য বন, বাণিজ্য লবণ বন, বেনবিনা কঙ্কান কণিকা, কল্যাণ শোণিতমণি, স্থানু গুণ পূর্ণবিনী, আপন বনিতা পানি, চিক্কন নিক্কন তুন, চাণক্য, এই যাই হোক আমি 3-4 ওয়ার্ড 5-6 ওয়ার্ড বারে কিন্তু পুরোটা বলে ফেলছি। চাণক্য মাণিক্য গণ, বেনবিনা কঙ্কন কণিকা, কল্যাণ শোণিতমণি, আপন বনিতা নিপুণ পানি, চিক্কন নিক্কন তুন, কল্যাণ শোণিতমণি, এই যে তো স্বভাবতই মূর্ধন্য মানে কি জন্মের পর থেকেই মূর্ধন্য হয় এবং বাকি জীবনে, আমি চলে আসছি রে 7টার দিকে। ওকে, মানে ও জন্মের পর থেকেই মূর্ধন্য ব্যবহৃত হইতেছে, বাকি যে জীবনটা আছে বাংলা একাডেমি ইচ্ছা করলে তারা চেঞ্জ করতে পারবে না। এটা হলো তোমার কি স্বভাবতই মূর্ধন্য। তাহলে এই দেখো চিক্কন নিক্কন পান, এই যে পন যে ওয়ার্ডটা আছে, পনটা তাহলে হবে জানা কথা, ঠিক আছে? কল্যাণ শোণিত মানে আপন নিপুণ বনিতা পন, এই যে পন, দেখছো কবিতা থাকার কারণে পারছি। কোনটিতে নত্যবিধান প্রযোজ্য নয়? কল্যাণ, ম্রিয়মান, গণতন্ত্র, ম্রিয়মান, আই গেস ম্রিয়মান, সরি কল্যাণ, ওই যে নত্যবিধান প্রযোজ্য নয় কারণ এটা তো সভাপতি হয়েছে। কল্যাণ শোণিত ফণি নাকি এটা কি সভাপতি হয়েছে। এরপরে দুর্নিবার ও দুর্নাম শব্দটিতে মূর্ধন্যের ব্যবহৃত হয়নি কেন? কারণ হলো তোমার এই যে এইগুলো হলো তোমার কি বলে এই সমাসবদ্ধ পদে কখনো মূর্ধন্য নত্যবিধান সত্যবিধান হয় না। একটা জিনিস মনে রাখবা, সমাসবদ্ধ পদে কখনোই নত্যবিধান সত্যবিধান হয় না, কারণ সমাস কাজ করে বাক্য নিয়ে আর নত্যবিধান সত্যবিধান কাজ করে ধ্বনি নিয়ে, বুঝতে পারছো? এই জন্য দেখো হরিণ ও কৃপণ এগুলো কিসের উদাহরণ? এগুলো হইলো তোমার নত্যবিধানের উদাহরণ, ঠিক আছে? নত্যবিধান রি র স ট বর্গীয় ধ্বনি, এরপরে স্বরবর্ণী কয়েকটা আছে, এগুলোর পরে সভাপতি নর্মালি কি হয়? সভাপতি না মানে নর্মালি কি হয়? মূর্ধন্য ব্যবহৃত হয়। এরপরে নিচের কোন শব্দটিতে নিয়ম বহির্ভূতভাবে মূর্ধন্যর ব্যবহৃত হয়েছে? বর্ণমালা, অপরাহ্ন, বিষাণ, লাবণ্য। এটা হলো তোমার লাবণ্য, কারণ এই লাবণ্য হলে তোমার সভাপতি ব্যবহৃত হয়,
লাবণ্য সবইতে ব্যবহৃত হয় না, সবনীতে ব্যবহৃত হওয়ার কথা। এরপরে দেখো নিপাতনে সিদ্ধ, আচ্ছা আমরা সদ্ধি পড়বো না। সন্ধি 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 আমরা পড়বো না। শব্দ সম্ভার, চলে আসে শব্দ সম্ভার। শব্দ সম্ভার মানে কি? দেখো একটা ওয়ার্ড দ্বারা পুরোটা আমি তোমাদেরকে ক্লিয়ার করি। কি করব? একটা ওয়ার্ড দ্বারা আমি তোমাদেরকে পুরোটা আইডেন্টিফাই করতেছি, একটা ওয়ার্ড দ্বারা। শব্দ সম্ভার বলতে নর্মালি আমি একটা ওয়ার্ড দ্বারা লিখি। স্যামুয়েল জনসন নামে একজন ব্যক্তি ছিল, বুঝতে পারছো? নাম কি? দেখো মনে রাখো, বিসিএস টুকটাক পড়াশোনা করছি তো এই জন্য টুকটাক পারি আর কি। স্যামুয়েল জনসন নামে একজন ব্যক্তি ছিল। উনি সর্বপ্রথম ইংরেজ যে ডিকশনারি আছে না, ইংলিশ ডিকশনারি এই লোকটা লিখছে। তোমাদের দরকার নাই, আমি তাও তোমাদেরকে বলতেছি। তো এই যে সম্ভার বা শব্দ ভান্ডার, এই যে ওয়ার্ডটাকে তুমি একটা ওয়ার্ড নিয়ে আসো, অভিধান বা ডিকশনারি, এই ওয়ার্ডটাতে নিয়ে আসো। অভিধান বা ডিকশনারিতে যত ধরনের ওয়ার্ড আছে, একটা মানুষ বা একটা জাতি তার যে ভাষায় কথা বলে সবগুলো ওয়ার্ড অভিধানে লেখা থাকে। কোথায় থাকে? সবগুলো ওয়ার্ড কোথায় লেখা থাকে? অভিধান বা ডিকশনারির মধ্যে কি থাকে? অভিধান এর ভিতরে বানানগুলো কেন হইলো না, আরো যত ধরনের রুলস টুলস আছে সবগুলো নিয়ে আলোচনা করা হয়, তাকে বলে তোমার কি? অভিধান তত্ত্ব। বুঝতে পারছো? তো বাংলা ভাষা যেটা আছে, আমাদের যে বেঙ্গলি ভাষা আছে, বাংলা ভাষাটা, আমাদের যে বাংলা ভাষা আছে, বাংলা ভাষা টোটাল 5টা যে শব্দ আছে, 5টা জায়গা থেকে আসছে। সর্বপ্রথম যেটা, সেটা হলো তোমার কি? দেশি শব্দ। আচ্ছা বই অনুযায়ী 19 বই অনুযায়ী লিখি, সর্বপ্রথম হলো কি? তৎসম বা সংস্কৃত শব্দ। এরপর হলো তোমার অর্ধ তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তৎসম বা সংস্কৃত, এটা হলো তোমার অর্ধ তৎসম। এরপর হলো তোমার কি? দেশি, বিদেশি, আরেকটা হলো কি? তদ্ভব, আরেকটা হলো কি? তোমার তদ্ভব। এটা হলো তোমার কি? এই যে এই 5টা ওয়ার্ড আছে না, এই 5টা হলো তোমার কি? বাংলা ভাষা শব্দ ভান্ডারে, বাংলা শব্দ ভান্ডারে অনার্য। আচ্ছা আর্য অনার্য যেগুলো তোমরা জানো, অনার্য মানে কি? যেগুলো আমাদের এখানে আমরা তোমার যে অনার্য থেকে গড়ে উঠছি আমরা। দেখো তাহলে কি? তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম, দেশি, বিদেশি, এগুলো তোমার বাংলা ভাষা যে ওয়ার্ডগুলো আছে এগুলা। এর মধ্যে বিদেশিটার মধ্যে আবার অনেকগুলো আছে, আরবি, ফার্সি, পর্তুগিজ, গুজরাটি, মারাঠি, চীনা, জাপানি, এই যে ভাষাগুলো আছে। ওকে, তাহলে অনার্যজাতি ভাষা ব্যবহৃত শব্দ কোনটা? অনার্যজাতি ভাষাগুলো তোমার কি? দেশি শব্দগুলা। কোনটা? দেশি শব্দগুলা। কোনটা? দেশি। কারণ আমরা জানি যে বাঙালি জাতির মেইনটা গড়ে উঠছে কিতে থাকে? অনার্য জাতি থাকে। তাহলে কি? অনার্য জাতি কি? দেশি। এখন চলে আসে যোগ রূঢ় শব্দ। দেখো মৌলিক শব্দ, সাধিত শব্দ, রূঢ় শব্দ, রুরি, যোগ রুরি, এগুলো আমরা জানি। এখন চলে আসে যোগ রূঢ়। যোগ রূঢ় শব্দ বলতে নর্মালি বোঝানো হয় এমনগুলো শব্দ যেই শব্দগুলার যে কি বলে অর্থ এবং যে কাজে ব্যবহৃত হয় দুইটাই সেম। বুঝতে পারছো? যে অর্থ এবং দুইটাই সেম। যেমন কলম একটা মৌলিক শব্দ, বাঁশি, এই সবগুলো কি মৌলিক শব্দ। একটাই এখানে আছে যোগ রূঢ় শব্দ, সেটা কি? শাখা মৃগ। এখন চলে আসে তৎসম শব্দ কোনগুলা। দেখো তৎ অর্থ হলো তোমার কি? তার, সম মানে কি? সমান। তাহলে তৎসম মানে কি? সংস্কৃতের সমান। কিসের সমান? সংস্কৃতের সমান। বাংলা বর্ণমালায় যেই ওয়ার্ডগুলা সংস্কৃত ভাষা থেকে বাংলা ইয়েতে আসছে তাকে বলে কি? তৎসম শব্দ। তৎসম শব্দ চিনার একটা উপায় আছে আমার কাছে, আমি কেমনে চিনে যাই। সেটা হলো তোমার কবি সাহিত্যিকরা এই ওয়ার্ডগুলো অনেক বেশি পরিমাণে কি করে? ইউজ করে। কারা? কবি সাহিত্যিকরা। যেমন দেখবা কবি সাহিত্যিকরা তাদের যে কবিতার যে মেইন যে মানুষ আছে তাকে লেখার জন্য, তাকে ইমপ্রেস করার জন্য দেখবা যে অনেক কিছু করে। যেমন তোমার বাহুল্য দোষ, ঠিক আছে, উপমার ভুল প্রয়োগ, যেগুলা যে তুমি চাঁদের চেয়েও সুন্দরী, তারপরে তোমাকে দেখতে আজকে চাঁদের মতো লাগতেছে। আমি অবশ্য ফ্ল্যাট এরকমভাবে করি নাই, এই জন্য ওরকম অনেক ওয়ার্ড পারি না। এরপরে তুমি একটা অপ্সরা, লালপুরি, নীলপুরি, যাদের কোনো বাস্তব এক্সিস্টেন্স নাই, মানে এরকম হয়তো ফ্ল্যাটিং ওয়ার্ড আরো বলে। তোমরা দুই একটা বলতে পারো, আমি শিখলাম তোমাদের কাছ থেকে, এগুলা বলে। তো কবিরাও দেখবা যে তাদের যে কল্পনার যে নারী আছে, ঠিক আছে না, কবি সাহিত্যিকরা এরকম ভাবে একটু লুচু টাইপের হইতো। কল্পনা যে নারী আছে, ওই নারীকে উল্লেখ করে তারা অনেক কিছু লিখতে।
যেমন জীবনানন্দ দাশ, যেমন বর্ণলতা সেনকে সে ইয়ে করছে। বর্ণলতা সেন কে ছিল? তার নাকি ভাবি ছিল, নাউজুবিল্লাহ। ঠিক আছে, সে বর্ণলতা সেনকে নিয়ে কি লিখছে যে চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়াছে দিশা। ঠিক আছে, এরপরে সব পাখি নিরে যায়। এরপরে আমি ভুলে গেছি লাইনটা, তবে এটা আমি খুব ভালো করে উচ্চারণ মানে আবৃত্তি করতে পারতাম। বনলতা সেন, যেটা থাকে শুধু অন্ধকার মুখে মুখে বসিবার বনলতা সেন। এটা সৌমিত্র চট্টোপাধ্যায়, ওয়ান অফ মাই ফেভারিট অ্যাক্টর অফ অল টাইম। ঠিক আছে, সৌমিত্র চট্টোপাধ্যায় খুব সুন্দর করে এটা উচ্চারণ করছিল। তো ওই যে কবি সাহিত্যিকরা আছে, এখানে কবি সাহিত্যিক ভাষা কি আছে দেখো, আকাশচন্দ্র বৃক্ষমস্তক, এই ওয়ার্ডগুলাই কি ওইরকম ভাবে আছে। তাহলে কি আছে এখানে দেখো, আকাশচন্দ্র বৃক্ষমস্তক, এই ওয়ার্ডগুলাই কি আছে এখানে অনেক বেশি। দেখছো, আকাশচন্দ্র বৃক্ষমস্তক। দেখো মুরিদ কোন ভাষার শব্দ? মুরিদ এটা পুরোপুরি একটা আরবি ভাষার শব্দ। মুরিদ মানে কি, আমাদের বিশেষ করে আমরা যারা আছি ভাটি অঞ্চলের মানুষ, ভাটি অঞ্চল পাশাপাশি দেখো কি কি অঞ্চল আমি তোমাকে বলি। সর্বপ্রথম চলে আসো সিলেট, তারপর নোয়াখালী, তারপর হলো তোমার কিশোরগঞ্জ। এই অঞ্চলগুলোতে মোটামুটি দেখবা যে মোটামুটি প্রচুর পরিমাণে পীর যে ব্যবসাটা আছে না, মাজার যে ব্যবসাটা, এটা মোটামুটি অনেক, আমি সরি তোমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে। আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে আমি মাজার বিশ্বাস করি না, জিয়ারত করা যায়, বাট মাজার কাছে গিয়ে চাওয়াটা এগুলো আমি খুব বেশি ইয়ে করি না, বাট আমার ফ্যামিলি ইয়ে করে। যাই হোক, বাংলাদেশের সিলেট, নোয়াখালী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা এই অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে মাজার আছে এবং এটাতে একটা ধর্মীয় সম্প্রদায় আছে আমাদের মুসলমানদের আর কি। বুঝতে পারছো? ওই যে একদিন তোমাদেরকে নাচতে দেখছিলাম না, তাহিরি সাহেব, ওনার নিজেরও কিন্তু মাজার আছে। ওকে, হ্যাঁ, কে জানে উনি মরলে হয়তো ওনার কবরে মাজার হয়ে যাবে, ভন্ডার। যাই হোক, দেখো তাহলে দেখো জমি শব্দটা এটা আছে ফার্সি থেকে, জমি শব্দটা আছে ফার্সি থেকে। এখন একটা জিনিস পেস লাগে না, ফার্সি কোনগুলা, ফার্সি ভাষা কোনগুলা যেগুলো পারস্য থেকে আসছে। বুঝতে পারছো? পারস্য থেকে যেগুলো আসছে ওইগুলো তোমার কি ফার্সি। এখন তোমরা বলতে পারো যে পারস্যের ভাষা আমাদের এখানে কিভাবে আসছে? ওই যে তারা রাজত্ব করতে আসতো, ঠিক আছে না, ওই যে মুঘল টুগলরা, এগুলো অনেক এর থেকে আসছে, সংমিশ্রণে এগুলো চলে আসছে। দেখো বুমেরাং শব্দটি, বুমেরাং হলো তোমার পর্তুগিজ, বুমেরাং অস্ট্রেলিয়ান হতো ভাই, বুমেরাং অস্ট্রেলীয়, বুমেরাং তো পর্তুগিজ। আচ্ছা হইতে পারে, হ্যাঁ, এটা বুমেরাং পর্তুগিজ হওয়ার কথা। তারপর তোমরা একটু দেখে নিও রুরি শব্দের উদাহরণ কোনটা। রুরি শব্দের উদাহরণ কি, যেটা উচ্চারণ এটাকে জলদি হবে, জলদি না, এটা জলদি হবে, জলদ না, এটা জলদি হবে। যেমন তোমার যেটা লেখা এটা না হয়ে অন্যটা যখন কি রুরি বলা হয়। হাকিম আসছে তোমার ইয়ে থেকে, এই আরবি থেকে। হাকিম কোনটা? হাকিম মানে হইলো তোমার দপ্তরীয় প্রধান আর কি। এটা তোমার যে এই এটাকে বলা হাকিম। এই যে একটা কথা আছে না, যে একটা গান আছে না, যে তুমি হাকিম হইয়া হুকুম করো, একটা গান আছে না, এই যে দুনিয়া কিশোর লাগিয়া কত যত্নে গড়াই আছেন সাই, এই যে গানটা আছে না, এটা এখানে একটা লাইন আছে, তুমি হাকিম হইয়া হুকুম করো। যাই হোক, আমি গানটা নিদানি ভুলে গেছি। দেখো নিবৃত ও নিভৃত শব্দ জোড়ের মধ্যে মিল কোথায়? এটা হলো তোমার ইয়েতে কি বলে, উৎস কি যেন উৎস হয়েছে, দুইটা একই উৎস, তোমার খুব সম্ভবত এটা সংস্কৃত শব্দ, এই জন্য তোমার উচ্চারণ হয় তোমার যে ইয়েতে। পোশাক আসছে ফার্সি থেকে, সানা কোথায়, সরি, পোশাক আসছে পর্তুগিজ থেকে। ভাই এত কঠিনগুলো করতে আসছে। আমি তোমাদেরকে জাস্ট একটা কথা বলি, শোনো, উচ্চারণ শ্রীগুলো আমি তোমাদেরকে বলি, এগুলো বিসিএস টাইপ, এগুলো তোমাদের এত কঠিনগুলো আসবে না, আমি তোমাদেরকে বলি শোনো। হ্যাঁ, ও গুচ্ছতে আসছে। আচ্ছা যাক, শোনো, আমি তোমাদেরকে বলি, তাও বলে দিই। তোমরা নবম দশম শ্রেণীর যে ইয়েটা আছে না, নবম দশম শ্রেণীর যে পুরাতনটা, নতুন সংস্করণ না কিন্তু, এটা মনে হয় ইয়েতে। দেখো পুরাতন সংস্করণ যে বইটা আছে, পুরাতন সংস্করণ বইটাতে যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো একটু বেশি গুরুত্ব দিও। এরপরে কিছু ওয়ার্ড আছে যেগুলো ধরো তোমার গুচ্ছ স্পেশাল কিছু বই করে, তারপরে আরেকটা বই আছে মার্কেটে, বুঝতে পারছো, এই বই পড়লে আলহামদুলিল্লাহ আর কিছুই লাগবে না। একটা বই হলো তোমার ধ্রুব, শাওন ভাইয়ের একটা বই আছে, নাম হলো তোমার ধ্রুব। এই ধ্রুব বইটাতে এত ডিটেইলে লেখছে, ওইটা পড়লে দুদিনে সবকিছু কমন পড়বেই, মানে কোনো চান্সই নাই না পড়ার। কিন্তু কথা হয়ে গেছে, এটা পড়তে গেলে পোলাবানোর সময় মাথা একদম হ্যাং হয়ে যায় আর কি, বুঝতে পারছো। এই জন্য আমি ধ্রুবটাকে ইয়ে করি না, অভিযাত্রী করি। তাহলে পোশাক কোন শব্দ? পর্তুগিজ শব্দ। এখন তোমাদেরকে তো ভাঙা পড়ানো কিছু নাই। পর্তুগিজ মানে কি? CR7 এর কান্ট্রি, পর্তুগাল থেকে আসছে যেগুলো।
পেপে, পেপেটাও সেম, সরি পেপেটা হলো তোমার পর্তুগিজেই। নর এবং নারীবাচক শব্দ, নর নারী বলতে নর্মালি বোঝানো হয় পুরুষ এবং স্ত্রীবাচক শব্দ। তোমাদের 9 10 বইটা পড়লেই নর্মালি হয়ে যায়, বুঝতে পারছো? তোমাদের এই নর নারীবাচক শব্দ থেকে কিছু কিছু একটু এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, যেমন এক, নিত্য পুরুষ এবং স্ত্রীবাচক শব্দ। নিত্য কোনগুলা? যেগুলাতে একমাত্র পুরুষ এবং স্ত্রীর ক্ষেত্রে ব্যবহৃত হয়, নিত্য স্ত্রীবাচক শব্দ। এবং কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলার পুরুষবাচক এবং নারীবাচক রূপ নাই, বুঝতে পারছো? এই ওয়ার্ডগুলা যেমন কৃতদার, এরপরে তোমার যে কবিরাজ, এরপরে মেয়েদের মধ্যে আসলে তোমার সৎমা, এও, দায়, এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোর কখনোই কোনো কিছু থাকে না। এটা হলো তোমার কি নিত্য। তো সেমভাবে এখানে আছে নিচের কোনটির পুরুষবাচক শব্দ নাই? ঠাকুরান, ঠাকুরানি নাই, এও, দুলহান, জানানা, এটা কি এও, তাহলে কি হবে? এও, এও। ওকে, ঠাকুরাইন যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা দেখলে আমার মোটামুটি শরৎচন্দ্রের দেবদাসের লাস্ট সিনগুলোর একটা সিন আছে, পাক্কা ঠাকুরাইন বান গায়া হো, শাহরুখ খানে সে একটা কথা বলে, কি বলে ঐশ্বরিয়াকে, যে বাড়ি বাড়ি দালান, বাড়ি বাড়ি বাতে ওর বাড়ি বাড়ি বাল বাচ্চে, এই মানে ডায়লগুলো মনে আছে অনেক, এই আর কি। তো এখানে যে পাক্কা ঠাকুরাইন বান গেয়ে, ঠাকুরাইনকে বা ঠাকুরানি বা ঠাকুরাইনকে যখন ঠাকুরের ওয়াইফ তাকে বলে কি ঠাকুরাইন, তাহলে এটা কি হবে? এও। কোনটি নিত্য পুরুষবাচক শব্দ? শিক্ষক, সন্তান, ডাক্তার, অকৃতদার, তাহলে কি? অকৃতদার হবে, অকৃতদার। এরপরে চলে আসো, নিচের কোনটি ক্লিবলিঙ্গ? ক্লিব মানে কি? ক্লিব মানে হলো তোমার যেটা নিউট্রাল, বুঝতে পারছো? তোমার যে জড় বস্তুকে ইন্ডিকেট করে, গাড়ি। ওকে, অক প্রত্যয় দিয়ে নরবাচক শব্দকে নারীবাচক করার ক্ষেত্রে অক জায়গাত ইকা হয়, অকের জায়গাত কি হয়? ইকা হয়। নদীমাতৃক, নদীমাতৃকা, ঠিক আছে? অকের জায়গাত কি হয়? ইকা হয়। গরিয়ান, গরিয়ান কোন শব্দের মিল আছে? গরিয়ান শব্দটি কোন লিঙ্গ? গরিয়ান, গরিয়সী, তার মানে কি? পুরুষ লিঙ্গ। গরিয়ান কি? পুংলিঙ্গ। আর গরিয়সী হলো তোমার কি? নারী লিঙ্গ। বানানো হয়েছে না আমার? দেখতো, গরিয়সী, তোমার একটা রস্বীকার হয়ে যাওয়ার কথা নাকি দুইটাই দীর্ঘকার হওয়ার কথা, গরিয়ান, গরিয়সী, এটা তোমার কি? পুংলিঙ্গ পুরো। আচ্ছা দেখো, সংখ্যাবাচক শব্দতে চলে এসো। সংখ্যাবাচক শব্দতে একটাই হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার মতে। সংখ্যাবাচক শব্দতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো আমার মতে একটাই জিনিস, এই যে 1/4, এটাকে বলা হয় কি? শিকি, ঠিক আছে? চৌথা, এই যে ওয়ার্ডগুলা, এইটা আমার মতে প্রশ্ন আসলে এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন আসার মতো। শিকি, চৌথা, 1/4 যে ওয়ার্ডগুলা, এরপর তোমার পনে, তেহাই যে ওয়ার্ডগুলা সেইগুলা। তাহলে পূরণবাচক শব্দ কোনগুলা? পূরণবাচক মানে হলো তোমার কি? প্রথম, কারণ পয়লা হলে তোমার ডেট, এক হইলে তোমার কি? সিরিয়াল, একক তো কোনো কিছু না, তার কি? প্রথম। তাহলে পূরণবাচক শব্দ কোনগুলা? প্রথম। পূরণবাচক শব্দ কোনটা? প্রথম। এরপরে দেখো, শূন্যতার ভাব জ্ঞাপক ধনাত্মক দ্বিরুক্তি। ধনাত্মক দ্বিরুক্তি কোনটা? ধনাত্মক দ্বিরুক্তি ঠাটা, সরি খাকা হওয়ার কথা। দেখো, দ্বিরুক্তি শুধু তো আমরা নেক্সট আসতেছি। ধনাত্মক দ্বিরুক্তি মানে কি? যেখানে দুইটা ধ্বনি থাকে, দুইটা ধ্বনি অবশ্যই কি থাকে? অর্থবোধক হইতে হয়। খাকা মানে কি? যেখানে একদম মানে কি গরমে অতিরিক্ত হয়ে যায়, যেমন তোমার যে চারিদিকে খা খা করতেছে, কোনো মানুষ টানুষ নাই, এটা হলো কি? ধনাত্মক দ্বিরুক্তি। ওকে, বিভক্তিযুক্ত শব্দযুক্ত নয় কোনটা? বিভক্তি কোনটা? বাংলা বর্ণমালায় বিভক্তি আছে টোটাল 7 ধরনের। আচ্ছা, বিভক্তি কোনগুলো আমি তোমাদেরকে একটু বলি। বিভক্তি হইল তোমার যেগুলার স্পেসিফিক অর্থ থাকতেও পারে, নাও থাকতে পারে, একটা শব্দের সাথে ইউজ হয়ে শব্দটার কি করে? অর্থটাকে একদম আলট্রা প্রো ম্যাক্স লেভেলে নিয়ে যায়, বুঝতে পারছো? এটা যেমন ধরো তোমার পথ, একটা ওয়ার্ড আছে কি তোমার? পথ। পথ মানে কি? রোড, ঠিক আছে? কিন্তু পথে মানে কি? এই রোড দিয়ে যায়। এই যে এ একটা বিভক্তি, ওইটা হলো তোমার কি? সপ্তমী বিভক্তি, বুঝতে পারছো? এইটা বিভক্তি। আমরা ছোটবেলায় পদ কাকে বলে জেনে আসছি? যে বিভক্তিযুক্ত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে কি বলা হয়? পদ বলা হয়। আবার আরো সহজভাবে কিভাবে বলতাম? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলে। আবার কি ইউজ করতাম? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে কি বলে? পদ বলে। কিন্তু সবচেয়ে পারফেক্ট ছিল বিভক্তিযুক্ত শব্দকে কি বলে? পদ বলে। তাহলে এখানে কি কি আছে? ভালো ভালো, পথে পথে, মাজার মজার, চোখে চোখে, তার মানে কি? ভালো ভালো। এখানে কোনো বিভক্তি নাই, শূন্য বিভক্তি। ভালো ভালো, এখানে কোনো বিভক্তি না, তাই না বাচ্চারা? তাই না? দেখো,
আমি দেখি আমি ঠিক আছে কিনা। এই যে ভালো ভালো, আলহামদুলিল্লাহ ঠিক আছে। হাটে হাটে বিকিয়ে তোর ভরা ভরা আপন। এখানে হাটে হাটে কি, হাটে হাটে মানে হলো তোমার কি ধনাত্মক, অব্যয়, পদাত্মক, পদাত্মক না, এটা হলো তোমার কি পদাত্মক না অনুকার, এটা হলো তোমার কি অনুকার না, এটা হলো তোমার কি পদাত্মক দ্বিরুক্তি, কারণ এটা একটা পদ, এটা একটা পদ, তার মানে কি পদ আছে না বিভক্তি যুক্ত যেহেতু হাটে, হাটের মধ্যে কি সপ্তমী বিভক্তি, হাটে কি সপ্তমী বিভক্তি, সপ্তমী বিভক্তি কোনগুলা এ অয়তে, সপ্তমী বিভক্তি কোনগুলা এ, সপ্তমী বিভক্তি কোনটা এ অয়তে, এটা কি বাড়ানোর মোটা করার কোনো শব্দ সুযোগ নাই। সপ্তমী বিভক্তি কোনগুলা এ 29 তয়কারতে, সপ্তমী বিভক্তি এ অয়তে, এই যে হাট এ, এই যে হাট এ, তার মানে কি পদ আছে, তার মানে কি পদাত্মক দ্বিরুক্তি। ওকে দেখো নেক্সট, গুম গুম চোখে কথা বলো না, কিসের উদাহরণ, গুম গুম চোখে, গুম গুম পুনরাবৃত্তি দিত, অনুকার দিত, এটা হলো তোমার কি এ হবে, এটা হলো তোমার পুনরাবৃত্ত। একটা ওয়ার্ড আছে ঘুম, আর একটা ওয়ার্ড আছে ঘুম, একই পদ যখন আরেকবার ইউজ করা হয়, পুনরায় ইউজ করা হয়, তাকে বলা হয় কি পুনরায়, পুনরায় আবৃত্ত বা পুনরাবৃত্ত শব্দ, এটাকে বলা হয় পুনরাবৃত্ত দ্বিত্ব। উপভোগ শব্দটাতে কোন দুতনা কোনটা, এই যে ওয়ার্ডটা আজকে মাত্র আমার প্রশ্নতে বা স্টুডেন্টের পরীক্ষা নিয়ে আসলাম, চলে আসো। উপ, উপ যে ওয়ার্ডটা আছে, উপ মানে হলো তোমার ক্ষুদ্র বা পাতি অর্থে, কি ক্ষুদ্র বা পাতি অর্থে, এখানে অনুরূপ, পুরোপুরি, সম্যক, অধিক, এখানে উপভোগ বলতে নরমালি অনুরূপ বুঝাইছে, আই গেস খুব সম্ভবত উপভোগ বলতে অনুরূপ বুঝাইছে, আই গেস, সরি সম্যক, সম্যক অর্থে, উপভোগ অর্থে সম্যক অর্থে। এখানে আরেকটা ইয়ার্ড আছে, প্রশ্ন উপভোগ থেকে প্রশ্ন অনেকগুলো আসে। সর্বপ্রথম উপটা তোমাদেরকে একটু বলি, মনে রাখো, একটু 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 নজর দাও। ও আচ্ছা সরি সরি, উপসর্গ চলে আসছে, উপসর্গ একটু বুঝা নেই। বাংলা ভাষায় উপসর্গ বলতে কি বোঝানো হয়, উপসর্গ বলতে নরমালি বোঝানো হয় বাংলা বর্ণমালায় এমন কিছু ওয়ার্ড আছে যাদের নিজস্ব কোনো অর্থ নাই। মনোযোগ দিয়ে শোনো, আমরা একদম উপসর্গ এখন সবগুলো শেষ করে ফেলবো, বাংলা টাংলা যা আছে সব। দেখো মনোযোগ দিয়ে শোনো, তাদের নিজস্ব কোনো অর্থ নাই। বাংলা বর্ণমালায় এমন অনেকগুলো ইয়ে আছে যাদের নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু তারা অন্য কোনো শব্দের সামনে বসে, কোথায়, শব্দের সামনে বা আদিতে বসে, কোথায়, সামনে বা আদিতে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে শব্দের পূর্ণতা দেয়, শব্দের অর্থ সম্প্রসারণ করে, তখন তাকে বলা হয় কি উপসর্গ। উপসর্গ কোনগুলা, যাদের নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু তারা কোনো একটা শব্দের সামনে বসে, কোথায়, শব্দের সামনে, পিছনে বসে অনুসর্গ, তাহলে কি শব্দের সামনে কি উপসর্গ, সামনে বসে তারা কি করে শব্দের অর্থ সাধন করে, নতুন শব্দের নতুন একটা রূপ দান করে, তাকে বলা হয় কি উপসর্গ। বাংলা বর্ণমালায় উপসর্গ আছে 3 ধরনের, বাংলা বর্ণমালায় উপসর্গ আছে কয় ধরনের, 3 ধরনের। কি কি 3 ধরনের, একটা হলো তোমার কি দেশি, একটা হলো কি বিদেশি, আর একটা হলো কি সংস্কৃত। একটা হলো তোমার কি দেশি, যেগুলা কি দেশি শব্দ থেকে আসছে, একটা হলো তোমার কি সংস্কৃত বা তৎসম উপসর্গ, ঠিক আছে, আর একটা হলো কি তৎসম বা সংস্কৃত উপসর্গ, একটা হলো তোমার কি বিদেশি। বিদেশিটা আবার কয় প্রকার, বিদেশি উপসর্গ হলো তোমার 2 প্রকার। কি কি, একটা হলো তোমার কি আরবি, আরবি, আর একটা হলো তোমার কি ফার্সি, আরবি আর একটা কি, আর একটা হলো তোমার কি ফার্সি। তাহলে বাংলা বর্ণমালায় কয় ধরনের উপসর্গ আছে, 3 ধরনের। একটা হলো কি দেশি, কয়টা, 21টা, সংস্কৃত কয়টা, 20টা, বিদেশি আছে কয়টা, 2টা, আরবি আছে 4টা, ফার্সি আছে তোমার কি 10টা। এখন উপসর্গ কি কি সবগুলো তো লেখা পসিবল না। আচ্ছা, উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে। মানে কি অর্থবাচকতা, মানে কি নিজে থেকে কোনো অর্থ তৈরি করতে পারে না। অর্থদ্যোতকতা মানে কি সে আরেকজনের সামনে বসে নতুন অর্থ তৈরি করতে পারে, এটাই। তাহলে কি বাংলা বর্ণমালায় কয় ধরনের উপসর্গ আছে, 3 ধরনের, দেশি, সংস্কৃত বা তৎসম, বিদেশি, আরবি বা ফার্সি। দেশি শব্দ আছে 21টা, সংস্কৃত আছে 20টা, বিদেশি আছে 4টা, আরবি 10টা, ফার্সি। দেশি শব্দগুলো আমি তোমাদেরকে বলি, যদি লিখা থাকে লিখো, নাইলে আবার তো মনোযোগ দিয়ে শুনো। দেশি কয়টা আছে, 21টা। কি অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উন বা ব্র্যাকেটে উনা, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। এই যে টোটাল 21টা হলে কি বাংলা উপসর্গ। টোটাল কয়টা, 21টা। অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উন বা উনা,
কদকুনিপাতি বিভর রাম বা বিভর রাম সুহা। এটা হলো কি বাংলা উপসর্গ। এখন চলে আসো সংস্কৃত উপসর্গ। বন্ধু বান্ধব যারা চলে গেছে তাদেরকে ডাক দিতে পারো, না ডাক দিতে তোমাদের মানে ওদের লস, প্যারা নাই, চিল। সংস্কৃত কয়টা? 21টা, যেগুলো কোথা থেকে আসছে? বাংলা বর্ণমালায় সংস্কৃত থেকে আসছে। কয়টা? 20টা। প্রপরা অপসমনি অনু অব বা অনু অব নির্দুর্বি প্রতি অতি অপি অভি উপ আ। ঠিক আছে, কয়টা হইলো? 20টা। প্রপরা অপসমনি অনু অব নির্দুর্বি প্রতি অতি অপি অভি উপ, সরি, অধিসু উৎপরি প্রতি অতি অপি অভি উপ আ। এই হলো টোটাল 20টা। এটা টোটাল কি? সংস্কৃত। আরবি কয়টা? আরবি 4টা। আমলা খাসগর, আমলা খাসগর। ফার্সি কয়টা? 10টা। কর দর নানিম ফি বদবে বর্ব কম, কর দর নানিম ফি বদবে বর্ব কম। লেখলে অনেক বেশি সময় লাগবে, এই জন্য লিখি নাই, পুরোটা বলছি। এইখানে যে উপ আছে সংস্কৃত হইলে তোর কি? উপ, অধিসু উৎপরি প্রতি অতি অপি অভি উপ আ। এই যে হলো তোমার কি উপ আছে কি সংস্কৃত। তাহলে কি উপসর্গের দুটো কোনটা আছে? এখানে সম্য করতে, উপসর্গে কি সম্য করতে ব্যবহৃত হয়েছে। এই হইলো আমাদের টোটাল উপসর্গের প্রকারভেদ। উপসর্গ তোমাদেরকে আমি শেষ করাইলাম 5 মিনিটে, বাকিটা তোমাদের ইচ্ছা। ওকে, নেক্সট কোশ্চেনের দিকে আমরা আগাই। দেখো কোনটি তৎসম উপসর্গ? দেখো কর দর না, সরি, তৎসম সংস্কৃত প্রপরা অপসমনি অনু অবনি দুর্বি প্রতি অতি অপি অভি উপা অধিসু উৎপরি। এখানে দেখো বিচরণ, বিকল, বিরূপ, বিভুই অনেকগুলো আছে, প্রত্যেকটাতেই বি আছে, কারণ আমরা জানি বি আছে, তাই আমরা এখন বিচরণ। বিচরণ মানে কি? এক জায়গাতে কি করা? ঘুরে বেড়ানো। এটা হলো তোমার কি? বিচরণ সংস্কৃত। বরবাদ কর দর না নিম ফি বদবে বর্ব কম, এগুলো কি? ফার্সি। তাহলে কি আছে? সরি, ফার্সি। দেখো ফার্সি মানে পারস্য, ফরাসি মানে ফ্রেঞ্চ। ফ্রেঞ্চে কোনো উপসর্গ বাংলাদেশে নাই। কোন দুটি শব্দের উপসর্গদ্বয় বিপরীত অর্থ প্রদান করে? প্রচেষ্টা, প্রবাদ, উপবন, উপবেশন, অকুণ্ঠ, অসীম, অপরূপ, অপদেবতা। এটা হলো তোমার কি? অপরূপ, অপদেবতা। অপরূপ মানে কি? সুন্দর। আমরা বলি না তুমি অপরূপা, বলি না? জীবনে কারো বলছিলাম কি মনে নাই? তুমি অপরূপা। আবার কি অপদেবতা মানে কি? অপদেবতা মানে হলে কি? যেটা নেগেটিভ টার্ম। তার মানে কি এখানে এই দুইটা একমাত্র নেগেটিভ আছে। প্রচেষ্টা, প্রভাত একটা নেগেটিভ না, মোটামুটি ইয়েতে আছে। উপবন, উপবেশন। উপবন মানে কি? ছোট বন। উপবেশন মানে কি? সাজাই দেওয়া। অকুণ্ঠ মানে কি? তোমার যে এখানে অকুষ্ঠ নাই, এটা অকুণ্ঠ হবে। অকুণ্ঠ মানে কি? তোমার যে হাল নামের যে কাজ করে যায়। আর অসীম মানে কি? যার কোনো সীমানা নাই। ওকে, অভাব অর্থে ব্যবহৃত হয়েছে এখানে। অকেজো, আগাছা, অথই, অঘরে। এটা আগাছা হবে, যেখানে গুছার, সরি সরি অথই। এটা অথই বানানটা হয় নাই, এটা হবে তোমার অথই বানানটা হবে তোমার এইভাবে, অথই। অথই বানানটা হবে এইভাবে। আমাদের ক্লাসে একটা মেয়ে আছে, সরি আমাদের একজন জুনিয়র মেয়ে আছে, খুবই সুন্দরী, অথই। এরপরে দেখো, দেখো নেক্সট নীলকর কোন সমাস? সমাস আমরা নেক্সট ক্লাসে দেখবো। ধাতু আমরা নেক্সট ক্লাসে দেখব, প্রকৃতিও নেক্সট ক্লাসে দেখব। একদম রুলস দেখাই দেখাই পড়াবো। চলে আসো পদ প্রকরণ। পদ প্রকরণ, পদ প্রকরণের বাংলাটা যদি আমি তোমাদেরকে বলি তাহলে আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। পদ প্রকরণের বাংলাটা সরি ইংরেজিটা যদি আমরা বলি তাহলে দেখবা যে মোটামুটি পদ প্রকরণ কি তোমরা একদম মানে এক কথায় ক্লিয়ার হয়ে যাবে। পদ প্রকরণের ইংরেজি হলো তোমার কি? পার্টস অফ স্পিচ। বুঝতে পারছো? পার্টস অফ স্পিচ মানে হলো তোমার ইংরেজি বর্ণমালায় প্রত্যেকটা বর্ণকে আমরা নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এভাবে আমরা ভাগ করি না? তো সেম ভাবে আমরা এখানেও বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয় যে যে ভাগগুলো আছে এই ভাগগুলো আমরা এখানে করব বাংলাতে। ওইটাকে বলা হয় কি? পদ প্রকরণ। বুঝতে পারছো? পদ প্রকরণ। এখন চলে আসো সর্বপ্রথম বিশেষ্য পদ। বিশেষ্য বলতে বোঝানো হয় নাউন। বিশেষ্য বলতে নরমালি বোঝানো হয় নাউন। গ্রামারটা অ্যাটলিস্ট পার্টস অফ স্পিচ আর পদ প্রকরণটা দুইটা জিনিস একসাথে কম্বাইন করে পড়বা, তাইলে দেখবা যে সবচেয়ে বেশি মজা হবে বা সবচেয়ে বেশি ইজিয়ার হবে তোমাদের জন্য। দুইটা বিষয় একত্রিত করে পড়বা। তোমাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, তো তোমরা যখন পদ প্রকরণটা পড়বা তখন তোমরা ইংরেজির যে পার্টটা আছে না, যে পার্টস অফ স্পিচের পার্টটা আছে, এই পার্টটা তোমরা রিলেট করে পড়বা, তাহলে দেখবে যে খুব বেশি ইজি হবে। কারণ অনেক সময় দেখা গেছে যে তোমরা ইংরেজিটা ভালো করে পড়ছো, বাংলাটা ভালো করে পড়ো নাই, তখন এটা ইজি হবে। বিশেষ্য পদ মানে হলো তোমার ইংরেজি যে পার্টটা, এটাকে বলা হয় তোমার কি? নাউন।
তো নাউন মনে হইলে আমাদের মাথায় চলে আসে অ্যাবস্ট্রাক্ট, কনক্রিট, এরপরে তোমার এই যে প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, এই নাউনগুলো তোমাদের মাথায় চলে আসে। তো সেইভাবে বাংলাও এগুলো আছে। দেখো চলে আসি, কোনটি বিশেষণজাত বিশেষ্যের উদাহরণ? মানে কি বিশেষণ মানে তোমার অ্যাডজেক্টিভ, বিশেষণজাত মানে তোমার কি অ্যাডজেক্টিভ, মানে এই বাচ্চাটা এই অক্ষরটা তোমার তোমার এই যে কি বলে অ্যাডজেক্টিভের মতো লাগবে, কিন্তু সে ইউজ হবে কি নাউনের মতো, অ্যাডজেক্টিভের মতো সে কাজ করবে কিন্তু ইউজ হবে নাউনের ক্ষেত্রে। এটা হলো তোমার কি ঘনত্ব। যেমন দেখো দেখো ঘনত্ব হলো তোমার নাউন, আর ওর সরি ইয়েটা আছে এটা তোমার কি ঘন, অ্যাডজেক্টিভ ফর্মটা হলো তোমার কি ঘন, বলে না ঘন জঙ্গল, ঘন জঙ্গল মানে কি জঙ্গলে গাছ গাছালি অনেক বেশি, ঠিক আছে। যেমন আমাজন বন এতটাই ঘন যে এখানে দিনের বেলায় সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না। এইটা যখন কোনো বিশেষ্য সর্বনাম এগুলোকে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এগুলো ইউজ করে সেটাকে বলে তোমার কি বিশেষণ বা অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ অনেক সময় কি করে বিশেষণের মতো কাজ করে, এটা হলো তোমার কি এই। ওকে চলো নেক্সট, নিজের ভালো সবাই বুঝে। এই বাক্যে ভালো শব্দটা অবশ্যই এখানে ভালো শব্দ নরমালি বোঝানো হয় নাই, এখানে ভালো দেখো এই যে ভালো ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা দিয়ে কোনো এখানে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ কিচ্ছু বোঝায় নাই। বিশেষণ বলতে নরমালি বোঝানো হয় দোষ গুণ অবস্থা এগুলা। নিজের ভালো সবাই চায় এখানে এটা নাউন বা বিশেষ্য পদ হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ এখানে দেখো ভালো ভালোর সাথে সবাইয়ের কোনো কানেকশনই নাই, কিন্তু এখানে যদি কোনো একটা ব্যক্তি থাকতো যে রহিম ভালো ছেলে, এখানে ছেলের সাথে ভালোর একটা কানেকশন থাকতো, তার ক্যারেক্টার বোঝানো হয়েছে, বুঝতে পারছো, তখন সেটা কি বিশেষণ, তার মানে এটা কি হয়ে যাবে কি বিশেষ্য। ওকে এইভাবে তোমরা যদি রিলেট করে পড়ো তাহলে হয়ে যাবে কি অনেকটা ক্লিয়ার হবে। এরপরে দেখো কোনটি ভাববাচক বিশেষ্য। ভাববাচক মানে কি? ভাববাচক মানে জানো কোনো একটা কাজ করার ভাবটাকে যখন বোঝায়, যেমন ঘুমানোর যে কাজটা আছে না, ঘুমানোর যে ভাবটা এটাকে বলা হয় তোমার কি শয়ন, বুঝতে পারছো, ঘুমানোর যে ভাবটা ওইটাকে বলা হয় তোমার কি শয়ন, এটা তোমার কি ভাববাচক বিশেষ্য। পদ প্রকরণটা পড়তে পারলে তোমরা ক্লিয়ারলি এগুলো দেখতে পারবা। ওকে তাহলে কি ভাববাচক বিশেষ্য কোনটা? শয়ন। এরপরে চলো নেক্সট, ভাব বিশেষ্য কোনটা? তাহলে এখানে কি আছে? সন্দেহ। ভাব বিশেষ্য একটাই আছে সন্দেহ। কাগজ মানে তো একটা বস্তু, বিড়াল মানে প্রাণী, পানি মানে তো তোমার ইয়ে, তার মানে এখানে কোনো ভাববাচক বিশেষ্য একটাই আছে সন্দেহ। কোনটি গুণবাচক বিশেষ্য? সাগর, গুরুত্ব, ভোজন, বাহিনী, এটা হবে তোমার কি গুরুত্ব, গুণবাচক বিশেষ্য। যেমন তুমি আমাকে রিলেশনশিপে একটা ইয়েতে দেয়, তুমি আমাকে গুরুত্ব দাও না, তুমি আমাকে আগের মতো ভালোবাসো না, এই গুরুত্ব, এই যে কথাগুলা এই কথাগুলাই হচ্ছে কি গুণ, গুণ, তুমি আমাকে গুরুত্ব দাও না। আলহামদুলিল্লাহ এগুলো কখনো কাউকে বলি নাই, বুক উঁচিয়ে বলতে পারতেছি না, বুক নামাই বলতেছি। বিশেষণ পদ, বিশেষণ পদের ইংরেজি কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ নিয়ে আমরা এখন কাজ করব। অ্যাডজেক্টিভ কোনগুলা? যারা বিশেষ্য এবং সর্বনামের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ, ঠিক আছে, দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি উল্লেখ করে, তখন তাকে বলা হয় কি বিশেষণ পদ। দেখো নিশীথ রাতে বাজছে বাঁশি, এখানে নিশীথ শব্দটি অবশ্যই বিশেষণ পদ। এই যে জাস্ট একটা জিনিস লক্ষ্য করো বাচ্চারা, এই যে ওয়ার্ডটা রাত, রাত মানে কি গুড নাইট, আস্তাগফিরুল্লাহ, না গুড নাইট তো বলা উচিত না। ও আচ্ছা তোমাদেরকে তো আমি একটা জিনিস তো কথাই বলি নাই, ভুলে গেছি। আজকে হলো তোমার 30 ডিসেম্বর, হামারা জন্মদিন হ্যাঁ, বুঝতে পারছো, হামারা জন্মদিন হ্যাঁ। চিন্তা করো ব্যাপারটা, তোমাদের জন্য এই জন্মদিনেও আরামের ঘুম হারাম কইরা বন্ধু বান্ধব সময় কাটানো দিয়ে, অবশ্য আমি বার্থডে সেলিব্রেট করি না, দুইটা ঈদ বাদে আমি কোনো কিছু সেলিব্রেট করি না, তাও সবকিছু বাদ দিয়া নিজেকে সময় না দিয়ে তোমাদের ক্লাস নিচ্ছি, দেখছো ত্যাগ। যাই হোক কি কি বলতে কি কি চলে আসলো, দেখো এই যে দেখো রাত, নাইট, বুঝতে পারছো, এই যে রাত, রাতটা কিরকম? নিশীথ। নিশীথ মানে কি খুবই অন্ধকার, খুবই নিশিরাত, অন্ধকার রাত। এই যে দেখো রাত, রাতটাকে কি করছে? ইন্ডিকেট করছে নিশীথ, তার রাতটার অবস্থা বুঝাইছে, এটা হয়ে যাবে কি বিশেষণ পদ। কি হয়ে যাবে? বিশেষণ পদ। ওকে এরপরে দেখো পরন্ত বিকেল, এই যে বিকেলটা কোনটা? বিশেষণ। বিকেল কোনটা? বিশেষণ। এই যে বিকেলটা কিরকম? পরন্ত, মানে কি আসরের পরে, এটা হলো তো পরন্ত বিকেল। অব্যয়জাত বিশেষণ, অব্যয়জাত বিশেষণ মানে কি যেগুলা কি করা হয় না, কখনোই বাধ্য থেকে বাদ দেওয়া যায় না। যেমন ধরো তোমার হারানো সম্পত্তি, হারানো বাদ দিয়ে দিলে কোনো প্যারা নাই, চেহারা এই তোমার যে কাদো এটা বাদ দিয়ে দিলে তোমার যে পুরো বাক্য চেঞ্জ হয়ে যায়, তার মানে কি এটা কি হবে? কি অব্যয়জাত বিশেষণ, কি উপরি পাওনা। দেখো
ভাববাচক বিশেষণ, এই যে সেম ভাবে একটা ভাব থাকবে, এরকম একটা তোমার যে ইয়ে থাকবে, যেমন লোকটা পাগল, খুব ভালো খাবার, আধা কেজি কতক্ষণ সময়, এটা তোমার কি লোকটা পাগল হবে, সরি খুব ভালো খাবার হবে, এটা ভাববাচক বিশেষণ। সর্বনাম মানে হলো তোমার প্রোনাউন, বুঝতে পারছো? সর্বনাম মানে হলো তোমার কি প্রোনাউন, বুঝতে পারছো? সর্বনাম মানে কি প্রোনাউন। যারা নাউনের পরিবর্তে বা বাংলাতে বিশেষ্যের পরিবর্তে, বিশেষ্য এর পরিবর্তে বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে বলে কি সর্বনাম। তার মানে কি সর্বনাম কারা? যারা বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত তাকে বলে কি সর্বনাম। সাপেক্ষ সর্বনাম মানে কি? রুলস থাকবে, শর্ত থাকবে, তখন তাকে বলা হয় কি সাপেক্ষ সর্বনাম। এখানে দেখো একটাই সাপেক্ষ সর্বনাম একটাই আছে, যত চাও তত লও, যত তত, বুঝতে পারছো? যত তত, এই যে দেখো শর্ত, যত তত, বুঝতে পারছো? শর্ত, এই জন্য এটা কি সাপেক্ষ সর্বনাম। দেখো নেক্সট, সাপেক্ষ সর্বনাম কোনটা? কি সে, যে সে, এখানে কি আছে? যে সে, ব্যক্তি, যে সে। যে সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে। সাপেক্ষ সর্বনাম অনির্দিষ্ট সর্বনাম আত্মবাচক নির্দেশক। নির্দেশক সর্বনাম দূরত্ববাচক নির্দেশ করে। নির্দেশক সর্বনাম, নির্দেশক সর্বনামের ইংরেজি হলো তোমার ডেমনস্ট্রেটিভ। নির্দেশক সর্বনামের ইংরেজি হলো তোমার কি? ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ, বুঝতে পারছো? নির্দেশক সর্বনাম মানে কি জানো? এই যে দেখো তোমার যে দূর, এই তোমার যে নৈকট্য বা দূরত্ব মানে কি কাছে বা দূরে, এটা তোমার কি একমাত্র কে এসে প্রকাশ করে? তোমার কি নির্দেশক। যেমন তোমার এই যে ইংরেজি ওয়ার্ডগুলো হলো তোমার কি? দিস, দোস, এগুলো হলো তোমার কি? নির্দেশক। দিস, দোস, দ্যাট, টিএস আইএস, দিস, এই যে ওয়ার্ডগুলা পারি মোটামুটি, বুঝছো? অ্যাডমিশনের স্টুডেন্ট পর্যন্ত বাংলা ইংরেজি জিকে তিনটাই টুকটাক পারি, খারাপ না। তবে ইংরেজি এখন আর পড়ে না, বাংলা জিকেটাই পড়াই। দেখো সর্বনাম পদ, কেউ, কোথাও, কিছু, কি জাতীয়, কেউ, কোথাও, কিছু, এটা হলো তোমার অনির্দিষ্ট। দেখো এখানে যে কেউ, কোথাও, কিছু, এখানে কোনোটাই দেখবে যে আমরা কি করে নাই? স্পেসিফিকলি বলে দেই নাই। স্পেসিফিক আমরা কোনো কিছু বলে দেই নাই। কেউ, কোথাও, কিছু, আমরা কেউ বলতে এখানে কি নারম বলছি? এখানে কি আমরা বলছি রোজি বা তাবাসসুম বা কেউ? এখানে আমরা হাদি, সুমায়া টুমায়া যারা আছে, আই এম সরি, মানে তেমন ফল, বাক্যে যেমন তেমন কোন ধরনের, অবশ্যই এই তোমার এই যে সাপেক্ষ। দেখো যেমন তেমন বলতে বোঝানো হয়, যেমন ধরো তোমার এই যে ওয়ার্ডটা যেটা আছে আর এই যে ওয়ার্ডটা যেটা আছে, এই ওয়ার্ডটা নর্মালি যখন ব্যবহৃত হবে, মানে নর্মালি দেখবে যে তোমরা বাক্যতে জটিল এবং মিশ্রতে ব্যবহৃত হবে। জটিল এবং মিশ্রতে নর্মালি ব্যবহৃত হয়, বুঝতে পারছো? জটিল এবং নর্মালিতে মিশ্রতে দেখবা যে এইগুলা ব্যবহৃত হয়, কারণ একটার উপর একটা ডিপেন্ডেন্ট। তুমি যখন যেমন কোনো একটা ওয়ার্ড দিবা তখন সাথে তোমাকে এটা তেমনটা বলতে হবে। ইংরেজির দুইটা ওয়ার্ড বলি, দেখবে যে একদম ক্লিয়ার হয়ে যাবে। যেমন নট অনলি বাট অলসো। নট অনলি কোনো একটা বাক্যে ইউজ করতে গেলে তোমাকে বাট অলসো কি করতে হবে? ইউজ করতেই হবে, ঠিক আছে? নট অনলি বাট অলসো। এরপরে আরেকটা আছে তোমার যে হ্যান্স, দ্যান্স, তারপর তোমার ইদার, নিদার, ঠিক আছে? এই যে ওয়ার্ডগুলো যেগুলো আছে একটার উপর একটা সাপেক্ষ। সাপেক্ষ মানে কি? শর্ত বলে, এটা থাকলে ওইটা থাকবে সেম। এখানে যেমন কোনো তেমন ফল কি? সাপেক্ষ সর্বনাম। ওকে, অব্যয় পদ। দেখো অব্যয়টাকে একটা অক্ষরে একটা ইয়েতে বুঝাই। অব্যয় মানে কি জানো? অব্যয় মানে হলো তোমার কি? ন ব্যয়, যা বাক্য থেকে কোনোভাবেই কি হয় না? ব্যয় হয় না, মানে কি? বাদ দেওয়া যায় না। অব্যয়টাকে নরমালি প্রিপোজিশন যে ওয়ার্ডটা আছে না, এইটা তোমরা বলতে পারো প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এইটা যদি বাক্য থেকে বাদ দাও তাহলে দেখবে তোমাদের বাক্যের যে সৌন্দর্যটা আছে না, সৌন্দর্যটা দেখবে যে অনেকটা মোটামুটি শেষ হয়ে যাবে। এটা তোমার কি? অব্যয় পদ। অবশ্যই এখানে একটা ভুল হয়েছে, এই জিনিসটা না থাকলে তোমরা ক্লাসের মধ্যে অ্যান্সার করতে পারতা। তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো, বাক্যটিতে কোন প্রকারের অব্যয়? দেখো অনুকার অব্যয় হয় না, প্রধান্বয় অব্যয়, অনুসরণ, অনন্যয় অব্যয় হবে। অনন্যয় অব্যয়, এস ফার আই নো বা আই গেস অনন্যয় অব্যয় হবে। তুমি তো ভারী ছবি আঁকো, এটা খুব সম্ভবত অনন্যয় অব্যয়। ইয়েস, অনন্যয় অব্যয়। এরপরে দেখো হাই রে ভাগ্য, হাই রে লজ্জা, কোথায় সভা, কোথায় সাজ্জা, এই বাক্যে কোন প্রকার? অনন্যয় হবে না সংকোচক, বাক্যালঙ্কার সরে, এটা বাক্যালঙ্কার হইতে পারে। এটা তোমার কি? বাক্যালঙ্কার। এখন চলে আসো বাক্যালঙ্কার। এখানে চলো এই ওয়ার্ডটাকে আমরা ভাঙি। এই ওয়ার্ডটা যদি আমরা ভাঙি তাহলে দেখো যে কি পাই, তাহলে দেখবো যে একদম ক্লিয়ার হয়ে যাবে। বাক্য অলঙ্কার মানে হলো তোমার সর্বপ্রথম হলো তোমার কি? বাক্য, আর তোমার কি? অলঙ্কার। অলঙ্কার মানে কি? গয়না, অর্নামেন্টস, তাই না? অলঙ্কার মানে কোনগুলো? অলঙ্কার মানে হলো তোমার কি? গয়না, অর্নামেন্টস। তো তোদের যে বডি শেপ, মেয়েদের যে সৌন্দর্য, এইগুলাতে আরো তারা এমনিতেই সুন্দর, মেয়েরা এমনিতেই সুন্দর, এখানে যখন তুমি আরো সৌন্দর্য বর্ধন কিছু জিনিস দিবা তখন দেখবে তাদেরকে আরো বেশি সুন্দর লাগবে। এই জন্য তোমাকে এটা
একটা বাক্য নর্মালি একটা বাক্য মানে কি কয়েকটা অর্থবোধক শব্দ দিয়ে একটি মনের ভাব প্রকাশ করবে বাক্য। এই বাক্যর মাঝে বাক্যটাকে সুন্দর করে যখন তুমি আরো কিছু বাক্য দিবা বা শব্দ দিবা তখন দেখবা যে কি বাক্যটা আরো সুন্দর হয়ে যাবে। এটাকে বলা কি বাক্যালঙ্কার। এই যে হায় রে ভাগ্য, হায় রে লজ্জা, কোথায় সবাই কোথায় সজ্জা, এই যে ওয়ার্ডগুলোতে হায় রে ভাগ্য, হায় রে লজ্জা, এই ওয়ার্ডগুলো কি করা হয়েছে, বাক্যটাকে কি করা হয়েছে, সুন্দর করে সাজানো হয়েছে। এইটা হলো কি বাক্যালঙ্কার। ওকে, দেখো বতর দিনে মগরা মগরা দান আসে, স্ফীত হরফ চিহ্ন পদ হলো সাপেক্ষ ধনাত্মক সমধাতু বিশেষণ। এটা খুব সম্ভবত হবে ধনাত্মক অব্যয় হবে। ধনাত্মক অব্যয় কোনগুলা, যেগুলা ধ্বনি দিনই থাকে। দেখে থাকো বতর, এরপর তোমার মগরা এইগুলো কি ধ্বনি হিসেবে ব্যবহৃত হয় বা সাউন্ড হিসেবে পারফেক্ট, ওই রকম ভাবে কোনো স্পেসিফিক অর্থ পাওয়া যায় না। বুঝতে পারছো? এটা তোমার কি ধনাত্মক অব্যয়। দেখো ক্রিয়াপদের ইংরেজিটা লেখি, তাহলে দেখবা যে মোটামুটি তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। ক্রিয়াপদের ইংরেজি হলো তোমার কি ভার্ব। ক্রিয়াপদের ইংরেজি তোমার কি ভার্ব। একটা জিনিস মনে রাখবা, একটা বাক্য বা একটা সেন্টেন্স, দেখো ক্রিয়াপদ মানে কি, তাহলে ভার্বের কাজগুলো যারা করবে তাকে বলা হয় কি ক্রিয়াপদ। ওকে, দেখো রাবণ, অনুজ, আত্ম, যে এখানে লক্ষ্মী শব্দটি, এই যে ওয়ার্ডগুলা, এইটা যেটা আসছে তোমার বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা থেকে আসছে। বাংলা সাহিত্যে সর্বপ্রথম মহাকাব্য লিখছিল মাইকেল মধুসূদন দত্ত। কে লিখছিল? মাইকেল মধুসূদন দত্ত। বুঝতে পারছো? 1961 সালে এটা লিখছিল। 9টা স্বর্গে বিভক্ত, 6ষ্ঠ স্বর্গ থেকে মেঘনাদবধ কাব্য নেওয়া হয়েছিল। মেঘনাদবধ কাব্যটা এত সুন্দর করে পড়াইতে পারি রে ভাই, কিন্তু কখনো সুযোগ হয়নি তোমাদেরকে পড়ানো। যারা অফলাইন পড়ে তারা পড়তে পারছে। ক্রিয়াপদ দেখো, রাবণ অনুজ মানে রাবণের ছোট ভাই, লক্ষ্মী রাবণ, আত্ম, যে এখানে লক্ষ্মী বলতে নর্মালি এখানে লক্ষ্য করে, নিজেকে লক্ষ্য করে বলছিল, এখানে এটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে, ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়েছে। বুঝতে পারছো? এতক্ষণ অরিন্দম কহিলা বিষাদে হাই তাত উচিত কৃতব এ কাজ, এই যে লাইনটা অনেক বেশি। আমার একজন স্যার ছিল, সোহাগ স্যার, ইনি সুন্দর করে এটা বুঝাইতে পারতো। না বুঝে পড়লে এমনই হয়, এখানে বাক্যে না বুঝে পড়লে এখানে বাক্যে ক্রিয়া বোঝানো হয়েছে। দেখো এখানে তুমি পড়লে যে ওয়ার্ডটা তুমি ক্রিয়া হিসেবে ব্যবহার করতে পারো, না যে ওয়ার্ডটা এটাকে তুমি ক্রিয়া হিসেবে ব্যবহার করতে পারো। এখানে যে বুঝার যে কাজটা, এই কাজটা তুমি হিসেবে কাজ হিসেবে ব্যবহার করতে পারো। এই কাজটা যদি তুমি করতা তাহলে নর্মাল থাকতো, না করার ক্ষেত্রে তোমার না হিসেবে ব্যবহৃত হয়েছে। ওকে, দেখো ছেলেটি কাঁদতে লাগলো, অবশ্যই কোন অর্থে ব্যবহৃত হয়েছে, তোমার যে অবিরাম আকস্মিকত সূচনা কি ব্যবহৃত হয়েছে, অবিরাম ছেলেটি কাঁদতে লাগলো। অবিরাম মানে কি, মানে একটা কনসিস্টেন্সি বজায় রাখা। কি একটা কনসিস্টেন্সি বজায় রাখা মানে কি একদম কাঁদতেই আছে এরকম। ক্রিয়া বিশেষণ মানে কি ভার্বাল অ্যাডজেক্টিভ। ক্রিয়া বিশেষণ মানে কি ভার্বাল অ্যাডজেক্টিভ। এখানে বিশেষণ যেটা আছে এটা তোমার কি করবে, ক্রিয়া বিশেষণকে কি করবে, বিশেষণটা কি করে, কাজকে নিয়ে করবে। ক্রমাগত ভুল করো না, বাকিটা তো ক্রমাগত। এই যে এখানে দেখো ভুল যে ওয়ার্ডটা আছে এইটা মোটামুটি একটা ক্রিয়া, আর এখানে ক্রমাগত মানে কি বিশেষণ, মানে একটা মেনটেন করা। তাহলে ক্রমাগত ওয়ার্ডটা কি ক্রিয়া বিশেষণ। দাঁড়া তোমাদের কমেন্টস পড়বে একটু। বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি, এটা হলো তোমার একটা কবিতা থেকে আসছে। কেন যেন বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি, এটা খুব সম্ভবত রবীন্দ্রনাথের ঐকতান কবিতা থেকে আসছে। এটা তোমার কি হিসাবে, ক্রিয়া বিশেষণ। কতটুকু মানে ক্রিয়া বিশেষণ। আচ্ছা, ঠিকভাবে চললে কেউ কিচ্ছু বলবে না, এ বাক্যে কোন ধরনের ক্রিয়া বিশেষণ আছে? পদানু একপদী বহুবচী, ঠিকভাবে চললে এই বাক্যে কোন ধরনের? পদানু একপদী বহুপদী, খুব সম্ভবত এটা বহুপদী, ধরনবাচক। অনুসর্গ, উপসর্গ এবং অনুসর্গের পার্থক্য তোমাদেরকে আমি বলছিলাম। অনুসর্গের আলাদা অর্থ আছে, অনুসর্গের স্বাধীন অর্থ আছে। অনুসর্গ মাঝে মাঝে শব্দের মাঝে এবং শব্দের শেষে ব্যবহৃত হয়। এটা হলো তোমার কি উপসর্গের বিপরীত। কিসের বিপরীত? উপসর্গের বিপরীত। কিসের বিপরীত? উপসর্গের বিপরীত। ওকে, অনুসর্গ মানে হলো তোমার উপসর্গের বিপরীত। উপসর্গ শব্দের আগে বসে, তাদের কোনো স্পেশাল অর্থ নাই, নিজস্ব অর্থ নাই। বাট অনুসর্গ শব্দের মধ্যে বা শব্দের পেছনে বসে তাদের স্পেশাল অর্থ আছে। দ্বারা, দিয়ে, কর্তৃক, বিহনে, বৃথা, এগুলা। অনুসর্গ থেকে আমাদের একটা কোশ্চেন আসলে আমাদের সেশনে। দেখো, সত্য বই মিথ্যা বলিব না, এখানে বই বলতে এখানে বুকের কথা বলছে না। এখানে বই বলতে বুক বা পুস্তিকার কথা বলে নাই। সত্য বই মিথ্যা বলিব না, কি সত্য ছাড়া মিথ্যা বলিব না, সত্য ছাড়া মিথ্যা বলিব না। এইটা বুঝতে পারছো? এটা তাহলে কি হিসেবে ব্যবহৃত হয়েছে? অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয়েছে। ওকে, অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপরে দেখো, বিনে স্বদেশী ভাষা মিটে কি আসা, এখানে বিনে
স্বদেশী ভাষা ছাড়া মিটে কি আশা, এই কবিতাটা লিখছিল খুব সম্ভবত হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। অ্যাজ ফার আই নো, যতটুকু মনে পড়ে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বিনে স্বদেশী, বিনে কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ব্যতিরেকে, নিমিত্ত, বিকল্প, বিরুদ্ধ। এটা হলো তোমার ব্যতিরেকে না বিকল্প অর্থে, এটা তোমার যে এই নিমিত্ত অর্থে ব্যবহৃত হয়েছে, বুঝতে পারছো? এরপরে দেখো, তুমি বিনে আমার কেউ, মানে তুমি ছাড়া আমার কেউ নাই, ঠিক আছে? এটা হলো তোমার অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপরে দেখো, পদ পরিবর্তন, একটা ইংরেজিতে একটা টপিক আছে না, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, সেম ভাবে এটা হলো তোমার পদ পরিবর্তন। বুদ্ধিমান এর বিশেষ্য পদ কি? দেখো, বুদ্ধিমান হলো তোমার একটা অ্যাডজেক্টিভ শব্দ বা একটা বিশেষণ, একটা হলো বিশেষণ শব্দ। বুদ্ধিত, বুদ্ধিমত্তা, বৃদ্ধি, এটা হলো তোমার কি? বুদ্ধিমত্তা। বুদ্ধিমত্তা যখন এটা পার্সোনাল হবে, ব্যক্তি হবে, তখন সেটা হয়ে যাবে কি? একজনের, তখন সেটা হয়ে যাবে কি? বুদ্ধি। বুদ্ধি হলো তোমার কি? যখন ব্যক্তির উপরে থাকে, যেমন তোর অনেক বুদ্ধি আছে, এটা, ঠিক আছে? এটা হলো তোমার কি? আর এটা বিশেষ শব্দ যেটা আছে, এটা হলো কি? বুদ্ধি। এরপরে দেখো, সর্বজন শব্দের বিশেষ শব্দ কোনটা? সর্বজন তোমার কি? সর্বজন নাকি সার্বজনীন? সর্বজনীন। আচ্ছা, এইটা একটা দেখো, এটা অনেকে ভুল করে যে এটা সার্বজনীন, এটা সার্ব হবে না। সার্ব বলতে কোনো শব্দ নেই, সর্ব মানে কি? সবাই। সর্ব মানে কি? সবাই। তাহলে কি হবে কি? সর্বজনীন। তাহলে কি হবে? সর্বজনীন। এরপরে দেখো, দহন শব্দ, দহন মানে কি? পোড়ানো। বিশেষ শব্দ কোনটা? এটা দগ্ধ হবে। দহন শব্দ মানে কি? দগ্ধ। দহন নামে সিয়াম আহমেদের একটা মুভি আছে, সিয়াম আহমেদ পূজাচেরি, হলে গিয়ে দেখছিলাম। দগ্ধ মানে কি? পুরা ফেলানো, বুঝতে পারছো? পুরা ফেলা শেষ পরে যেটা, এটা তোমাকে বলে না, অনেকে বলে না যে আগুনে দগ্ধ হয়েছে, বলে না? যেমন কিছুদিন আগে তোমার এই যে করালের বস্তিতে আগুন লাগছিল না, তখন অনেক সময় অনেকগুলো তোমরা নিউজ দেখো না যে আগুনে দগ্ধ হয়েছে এত জন, এটা, ঠিক আছে? আর এটা দহন বলতে পারে কি? ও পুরুষ, ওরে এইগুলা কেন লাগবে? যেখানে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন চলনসই। এটা তোমাদের অপরিচিতা যে টপিকটা আছে না, অপরিচিতা, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম দেখাইছিল যে একজন নারী সমাজের যে নর্মাল ব্যবস্থা আছে তা থেকে বের হয়ে কিভাবে নিজেই কি করতে পারে, তার অবস্থা ক্রিয়েট করে নিতে পারে। এটা আমরা যে এখানে বলি চমৎকার, তিনি সেখানে বলে চলনসই। বাক্যটা কোন কালের? এটা হলো তোমার, এটা হলো তোমার যে কি বলে এই হবে, সাধারণ বর্তমান। সাধারণ বর্তমান কি জানে? দেখো, সাধারণ বর্তমান নর্মালে দেখো, বর্তমান কাল তিন প্রকার: সাধারণ, নিত্যবৃত্ত, পুরগঠিত, আর একটা হলো তোমার কি? পুরগঠিত, দুইবার দেওয়া আছে। বর্তমান কাল হলো তোমার নর্মালি তিন প্রকার: বর্তমান, মানে অতীত, ভবিষ্যৎ। এর মাঝে সাধারণ আবার চার প্রকার: সাধারণ, ঘটমান, নিত্যবৃত্ত, আর হলো তোমার কি? পুরগঠিত। বুঝতে পারছো? সাধারণ বর্তমান মানে কি? যেটা বর্তমান সময় বলতেছে, নর্মাল সিম্পল যেটা, বুঝতে পারছো? আর পুরগঠিত মানে কি? যেটা ঘটে গেছিল কিন্তু এটার ফলাফল এখনো আছে। নিত্যবৃত্ত কোনটা? যেটা সব সময় হয়, যেমন সূর্য উঠে, আমি স্কুলে যেতাম, এগুলা, বুঝতে পারছো? এটা। আর ঘটমান মানে কি? যেটা চোখের সামনে ঘটতেছে, একদম চোখের সামনে, যেটা চোখের সামনে ঘটতেছে, এইটা। যেমন তোমাদের ক্লাস দেখতেছো, এটা চোখের সামনে। অনুজ্ঞা সূচক বাক্য কোনটা? অনুজ্ঞার ইংরেজিটা দেখো, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। অনুজ্ঞার ইংরেজি হলো তোমার ইম্পারেটিভ। অনুজ্ঞার ইংরেজি কি? ইম্পারেটিভ। অনুজ্ঞার ইংরেজি কি? ইম্পারেটিভ। আদেশ, নির্দেশ, আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, এইগুলা যেখানে কাজ করে সেটা হলো কি? অনুজ্ঞা। দেখো, তুমি কি জ্ঞান হারাচ্ছো? তুমি এবার দাঁড়াও। যদি শৈশবে ফিরে পেতাম হবে না? কি সুন্দর দৃশ্য হবে না? তুমি কি জ্ঞান হারাচ্ছো? তুমি এবার দাঁড়াও। 2 নম্বরটা, তুমি এবার দাঁড়াও। কারণ এখানে কি করছে? উপদেশ করছে বা আদেশ করছে। সদা সত্য, এখানে কি করছে? উপদেশ করছে। সদা সত্য কথা বলবে। ইচ্ছা সূচক, আবেশ সূচক, আজ্ঞা সূচক। এরপরে দেখো, এমনি করে যায় দিন যাক না, এটা কোন ধরনের সত্য? এটা তোমার ইচ্ছা সূচক, প্রার্থনা, আবেশ সূচক, অনুগ্রহ। এটা হলো তোমার কি? সূচক, ইচ্ছা সূচক, মানে নর্মালি দিন যাইতেছে যাক না। কিন্তু তোমরা এই যে অ্যাডমিশন স্টুডেন্ট যারা আছো, তোমরা ইচ্ছা করলে বলতে পারবে না যে দেখো, এমনি করে যায় দিন যাক না, এটা ইচ্ছা সূচক, মানে নর্মালি যাইতেছে যাক না, এটা আমার কোনো কিছু নাই। প্রার্থনা সূচক মানে কি? চাওয়া। আবেগ সূচক মানে কি? যখন তোমার কি হবে? মনের ভাব প্রকাশ পাবে, ওইরকম ভাবে। অনুগ্রহ সূচক মানে কি? আদেশ, অনুরোধ, উপদেশ, এইগুলো করবো, তখন এটাকে অনুরোধ। দেখো, নিত্যবৃত্ত অতীত কোন? নিত্যবৃত্ত অতীত মানে কি? যা রেগুলারই ঘটতো, রেগুলারই ঘটতো। নিত্য মানে কি? রেগুলারই যেটা ঘটতো। করিল, করলো, করিতেছে, করিয়াছিল, করিল, করিত। করিত হলো তোমার নিত্য, সে অমুক কিছু করিত, কান্না করিত, এই করতো, সেই করিত। এরপরে দেখো, আজ বিকালে যদি সুমন আসতো মজা হতো, এটা তোমার চাওয়া, বুঝতে পারছো? মানে যেটা তোমার যে মনের ভাব, চাওয়াটা, বুঝতে? সাধারণ অতীত, যেটা তোমার রেগুলারই যেটা ইউজ হচ্ছে, সাধারণ অতীত।
এরপরে দেখো, বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ কোন কালে, নর্মাল সরি তোমার এই যে পুরাগঠিত মানে কি, যেটা ঘটে গেছে বাট রেজাল্ট দৃশ্যমান। বুঝতে পারছো, যেটা হয়ে গেছে, যেটা অলরেডি ডান বাট রেজাল্ট যেটা আছে, রেজাল্ট হলো তোমার কি দৃশ্যমান, রেজাল্ট স্টিল দৃশ্যমান। হ্যাঁ স্যার, আমার আশীর্বাদ নিও সাধারণ অনুজ্ঞা সাধারণ ভবিষ্যৎ, এটা তোমার কি ভবিষ্যৎ সরি বর্তমান হবে। অনুজ্ঞা মানে কি, আদেশ, অনুরোধ, উপদেশ, মনোকামনা যেগুলো আছে সেগুলা, আমার আশীর্বাদ নিও। এরপরে দেখো, কাল জ্ঞাপক শব্দে একটি স্বার্থে কোন স্থানে প্রযোজ্য হয়, বাক্যের শুরুতে, বাক্যের বিশেষ পদে। দেখো, কাল জ্ঞাপক বা নর্মালি যে কাল যেটা আছে এটা হলো তোমার বাক্যের সবসময় বাক্যের ব্যবহৃত হয়, বাক্যের মাঝে ব্যবহৃত হয়। কাল যেটা আছে এটা অবশ্যই ক্রিয়া করে। কাল যেটা আছে বা সময় বা টাইম যেটা আছে কাল, এটা অবশ্যই বাক্যে কি করে, বাক্যের ভার্বকে ইন্ডিকেট করে। কোথায় কাকে ইউজ করে, ভার্বকে ইন্ডিকেট করে। আর ভার্ব নর্মালি বা ক্রিয়া নর্মালি কোথায় ব্যবহৃত হয়, বাক্যের মাঝখানে ব্যবহৃত হয়। পুরাগঠিত বর্তমান কাল কোঠা, পুরাগঠিত বর্তমান কাল, পুরাগঠিত মানে কি, যেটা অলরেডি ঘটে গেছে বাট রেজাল্টটা এখনো দৃশ্যমান, ওইটা হলো তোমার পুরাগঠিত বর্তমান। বুঝতে পারছো, এইটা। তারা বাড়িতে ফিরেছে, হয় না, পরীক্ষা চলছে, তাড়াতাড়ি কাজটি করো, তারা মাঠে খেলছিল, এটা 1 আর 3 যে কোনো একটা হবে। তারপর তারা বাড়িতে ফিরেছে, তারা বাড়িতে ফিরছে একটু আগেই, কিন্তু এখনো স্টিল তাদের ফেরাটা কি দৃশ্যমান, মানে কি এখনো উপস্থিতি জানান দিচ্ছে। এই বাবা বাড়িতে নেই, বাক্যা আচ্ছা কারক বিভক্তি দিয়ে আজকে আমরা শেষ করবো। হ্যাঁ, কারক বিভক্তি দিয়ে আজকে আমরা শেষ করবো। এটাতে নোটটা চালু হয় না, নোটটা যদি চালু হইতো, শিট ইটস গন। দেখো, নোটটা না জানি কিভাবে চালু হয়, নোটটা যদি চালু হইতো তাহলে আমি তোমাদেরকে নোটটা একদম ডিরেক্ট বড় করে লিখে দেখাইতাম। ফ্রেন্ড সার্কেলতে একটু ডাক দাও। হ্যাঁ, আমি নেক্সট 2 মিনিটে পুরোটা কারক তোমাদেরকে বুঝাবো, 2 মিনিটে। দেখো, কারক এবং বিভক্তি। আচ্ছা, বিভক্তি কি তোমরা তো জানো, বিভক্তি মানে হইলো তোমার, আচ্ছা বিভক্তি কারক, বিভক্তি ছাড়া কারক ইউজ করতে পারে না। বিভক্তি কোনগুলা, যেগুলো শব্দের শেষে ব্যবহৃত হয় বা শব্দের মাঝখানে, বা এই স্বাধীন অর্থ অনেকগুলো আছে, অনেকগুলো নাই, কি করে অর্থের পূর্ণতা সাধন করে বিভক্তি। সর্বপ্রথম বিভক্তি হলো তোমার কি প্রথমা বা শূন্য বিভক্তি আছে, এটা অনেকটা থাকে না, বাদ দাও। এরপরে কি আছে দ্বিতীয়া, আচ্ছা সুন্দর করে লিখি এটা, বাচ্চারা মনোযোগ দিয়ে লেখো। কই টোটাল আছে কয়টা বিভক্তি, টোটাল আছে 7টা। প্রথম বিভক্তি আমরা লিখলাম না। হ্যাঁ, এরপরে কি আছে দ্বিতীয়া বিভক্তি, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, দুটো লিখতেছি। দেখো, দ্বিতীয় বিভক্তি হইলো তোমার কি কে রে, কি আছে কে রে। তৃতীয়া কি দ্বারা, দিয়ে, কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক। চতুর্থী কি সেম এজ দ্বিতীয়া কে রে, বাট এখানে কথা হলো দ্বিতীয়টা সব ক্ষেত্রে ব্যবহৃত হবে আর চতুর্থ একমাত্র সম্প্রদানে ব্যবহৃত হবে। পঞ্চমী কি হইতে, থেকে, চে, পঞ্চমী কি হইতে, থেকে, চে, এটা হলো তোমার পঞ্চমী। ষষ্ঠী কি, ষষ্ঠী হলো তোমার কি র এর, ষষ্ঠী কি র এর। সপ্তমী কি, সপ্তমী হইলো তোমার কি এ অয় তে, এ উনস্ত অয় তে। এইটা হলো তোমার টোটাল 7টা হলো তোমার কি বিভক্তি। বুঝতে পারছো, টোটাল 7টা কি, টোটাল 7টা হলো তোমার কি বিভক্তি। ওকে, তো বিভক্তিগুলা কোনো একটা বাক্যে দেখবা যে বিশেষ্য বিশেষণ যেটাই বলো সবার সাথে অ্যাড থাকে, এবং কারক চিহ্নের দুইটা বা যেটাতে কোশ্চেন করে দুইটা ওয়ে থাকে। একটা হলো বোল্ড করা থাকে অথবা নিচে আন্ডারলাইন করা থাকে। বোল্ড করা থাকে নাহলে কি নিচে আন্ডারলাইন করা থাকে। হ্যাঁ সাজ্জাদ, হ্যাঁ বল তাড়াতাড়ি বল ক্লাসে। হ্যাঁ তুলে ফেলছে, ফর্ম তুলছি গতকাল কুমিল্লার, রাখ ঠিক আছে। আমি সরি, আমার ছোট একটা কল আসছিল যে কুমিল্লাতে ফর্ম তুলছি কিনা। হ্যাঁ গতকালকে তুলে ফেলছি। আচ্ছা দেখো, হয় বোল্ড করা থাকবে না হয় কি থাকবে আন্ডারলাইন করা থাকবে ওই ওয়ার্ডগুলোতে। বিভক্তি দেখলে কারকটা আইডেন্টিফাই করা একটুখানি ইজি হয়। দেখো তাহলে দ্বিতীয় বিভক্তি কি কে রে, তৃতীয় কি দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থ কি কে রে, বাট এখানে একমাত্র সম্প্রদানে ব্যবহৃত হয়। বুঝতে পারছো, রবীন্দ্রনাথ এইটা রাখার পক্ষে ছিল না, বাট অনেকে রেখে দিছে। পঞ্চমী কি হইতে, থেকে, চে, ষষ্ঠী কি র এর, সপ্তমী কি এ অয়তে। বুঝতে পারছো, এটা হলো তোমার বিভক্তি। এখন তোমরা চলে আসো
কারক কিভাবে বোঝা যায়, কারক বোঝার ওয়ে আছে। তোমরা যদি বাক্যের যে ভার বা যে যে জিনিসটা আছে ওই জিনিসটাকে যদি তোমরা প্রশ্ন করতে পারো, কি করতে পারো, ওইটা থাকলে তো ইজি হইতো। কি করতে পারো, যদি তোমরা ওইটা না জানে কই ওর যদি তোমরা প্রশ্ন করতে পারো তাহলে এটা এখন লিখতে গেলে আবার মুছতে হবে, দূর। দেখো আচ্ছা, প্রশ্নগুলো কিভাবে করবে এটা লিখে নিই, লিখলেই ইজি হবে। দেখো এখানে এখানে এই পেজটাতে লিখি, আবার ওই পেজে যাবো। দেখো সর্বপ্রথম চলে আসো, কর্তা বা কর্তৃকারক। কর্তৃ বা কর্তাকারকের মধ্যে তুমি যদি কে বা কার, বুঝতে পারছো, কে কার যদি প্রশ্ন দ্বারা উত্তর পাও তাহলে এটা কর্তৃ। কর্মকারকে বা এখানে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাও তাহলে সেটা হচ্ছে কি কর্মকারক। ওকে, এরপরে চলে আসো করণ। করণ মানে কি, করণ মানে হলো তোমার যন্ত্র বা সহায়ক। যদি তুমি কি প্রশ্ন করে এইভাবে প্রশ্ন করে যদি উত্তর পাও, কিসের মাধ্যমে, কিসের সাহায্যে, কিভাবে, মাধ্যম কি, উপকরণ কি, ছোট তখন সেটা হয়ে যাবে কি করণ কারক। ওকে, এরপরে চলে আসো সম্প্রদান। সম্প্রদান মানে হলো কি, যখন তুমি তোমার সত্য ত্যাগ করে ফেলবা বা দাবি শেষ করে ফেলবা বা সত্য ত্যাগ করে ফেলবা, তখন তাকে বলা হবে কি সম্প্রদান কারক। মানে কোনো ধরনের কোনো দাবি নাই। যেমন ভিক্ষুককে 2 টাকা দিলে তুমি আবার কালকে গিয়ে বলো না, মামা গতকালকে আপনাকে 2 টাকা দিয়েছিলাম, 2 টাকা আমাকে ফেরত দেন, এটা বলো না। বাট সেম ভাবে তুমি একই ব্যক্তি, তুমি ধোপাকে গিয়ে বলো না যে গতকালকে যে কাপড়টা আপনাকে দিয়েছিলাম এটা আপনি রাখা দেন, এইটাও বলো না। এইটা হলো তোমার সম্প্রদান আর ইয়ের কারণ পার্থক্য। এরপরে আসলে তোমার কি অপাদান কারক। অপাদান মানে হলো তোমার যখন যে আন্ডারলাইন ওয়ার্ড থাকবে এটা থেকে গৃহীত, চ্যুত, জাত, বিচ্যুত, নিগৃহীত যেগুলো আছে সবগুলো হলো তোমার কি অপাদান। এরপরে অপাদানে মেইন যে জিনিসটা আছে সেটা হলো তোমার কি এক জায়গা থেকে চলে যাওয়া, স্থান ত্যাগ করা। আরেকটা হলো তোমার কি ভয় পাওয়া, যেমন বাঘে ভয় হয়, এই ওয়ার্ডগুলো। তাহলে বাঘে ভয় হয় কোন কারকে, কোন বিভক্তি, এ, বাঘে, তার মানে কি এ আছে, তার মানে সপ্তমী, আর বাঘ হলো তোমার কি অপাদান। আরেকটা হলো তোমার কি অধিকরণ। অধিকরণকে তুমি 3টা জিনিস দিয়ে কোশ্চেন করবা। এক হলো তোমার কি স্থান, 2 হলো তোমার কি কাল, 3 হলো তোমার কি বিষয়, বা ইংরেজিতে বলতে গেলে সাবজেক্ট, টাইম, মানে সাবজেক্ট, টাইম, আর হলো তোমার কি প্লেস। এই 3টা, এই যে 2টা জিনিস দ্বারা মোটামুটি ওই রকম ভাবে কারক শেষ, কারক বিভক্তি শেষ। কারক বিভক্তিতে এর চেয়ে বাইরে অন্য কিছু লাগে না ভাই, বিশ্বাস করো, এর চেয়ে বাইরে লাগে না। কিন্তু কথা হলো আমরা আইডেন্টিফাই আসলে করতে পারি না, বুঝতে পারছো। এই এখন চলো আমরা এইটাতে যাই। বাবা বাড়ি নেই, কে বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি আমরা উত্তর পাই তাহলে সেটা হে। এখন কথা হলো বাক্যটাকে কোন কারকে কোন বিভক্তি, এখানে যেটা বলছে অধিকরণ শূন্য না, এখানে আমরা এখানে নিচে আন্ডারলাইন করে না, এটা হলো তোমার বাড়ি। বাবা বাড়ি নেই, বাড়ি কোন কারকে কোন বিভক্তি। প্রথমত বাড়িতে কোনো ধরনের কোনো কিছু নাই, তারপরে এটা কি শূন্য বিভক্তি। আর এখানে বাড়ি বলতে এখানে একটা স্থানের কথা বোঝানো হয়েছে, দ্যাট মিনস বাড়ি কোন কারকে কোন বিভক্তি, অধিকরণে শূন্য। কোন কারকে কোন বিভক্তি, অধিকরণে শূন্য। বাড়ি অবশ্যই একটা স্থান বা প্লেস, এই জন্য এটা কি অধিকরণ কারক। স্থান, কাল, পাত্র বা বিষয়, যেমন স্থান কি একটা বাড়ি। আর যদি হইতো বাবা বাড়ি থেকে চলে গেছে তখন কি হয়ে যেত, অপাদান কারক হয়ে যেত। ওকে, এরপরে দেখো প্রভাতে উঠিল। প্রভাত শব্দ কি আছে, প্রভাত কি আছে, দেখো প্রভাতে উঠিল, এটা একটা সময়। প্রভাতে, প্রভাত মানে কি সকাল। আর এই যেখানে তে আছে এ, এই যে এ, আবার তুমি স্পেসিফিক তেও বলতে পারো, এ অয় তে, কোন কারকে কোন কোন বিভক্তি, এই দেখো সপ্তমী, তার মানে কি এ আছে, তার মানে সপ্তমী বিভক্তি। আর প্রভাত মানে কি একটা সময়, সময় থাকলে কোন কারক, অধিকরণ কারক। ওকে, এরপরে দেখো আমরা কারক দিয়ে শেষ করে দিব। কারক বিশ্লেষণ ব্যাকরণের কোন অংশ, বাক্য, বাক্যতত্ত্ব, কারণ আমরা পুরো বাক্য নিয়ে কাজ করি, বাক্যতত্ত্ব। এরপরে দেখো কালকের কথাটা মনে রাখো, পদটি কোন কারকের, কালকের কথাটা মনে রাখো, রেখাযুক্ত পদটি, দেখাতে হলে করে নিনে কোনটা হবে, আমরা উত্তর দিকে বলতে হবে। যেমন অধিকরণ মানে সময়ের কথা বলছে, কালকের অধিকরণ। এরপরে দেখো সকাল 9টায়, সবগুলো অধিকরণ দিয়ে রেখে দিয়েছে। সকাল 9টা টাইম, টাইম তো তোমার এই যে, আচ্ছা কি বলছে, সকাল 9টা থেকে পরীক্ষা শুরু হবে, সকাল 9টায় পরীক্ষা শুরু হবে। এই যে পরীক্ষা শুরু, এটা এখানে একটা ইয়ে আছে, এখানে একটা ওয়ার্ড বাকি আছে, এটা হবে তোমার থেকে। সকাল 9টা থেকে পরীক্ষা, এই যে দেখো 9টা থেকে পরীক্ষা শুরু হয়েছে না, তাহলে আমরা কি জানি যে হইতে, থেকে, চেয়ে, গৃহীত, নিগৃহীত, বিহিত, জাত যতগুলো আছে সবগুলো কি অপাদান, অপাদান কারক, বুঝতে পারছো। তাহলে এই যে 9টা থেকে পরীক্ষা শুরু হয়ে 12টা পর্যন্ত চলবে না,
এই যে 3 ঘন্টা টাইম, এটা একটা সময় ধরে চলবে না, এটা তোমার কি অপাদান কারক হয়ে যায়। তাহলে এটা কি হয়ে যেত? অপাদানে পঞ্চমী। কি হইতো? অপাদানে পঞ্চমী। এরপরে দেখো, তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো মাইলের পর মাইল। তখনকার শব্দটা কি? এটা তোমার যে সম্বন্ধ, তোমার যে হ্যাঁ কর্তৃ কর্তা কোনো কিছু হয় না। তুমি প্রশ্ন করে দেখো কি হয়, ফুলের গন্ধে ঘুম আসে না, তো এটা করণ কারক হবে, সরি সম্বন্ধ বা করণ কারক, সরি করণ হবে না, সম্বন্ধ হবে। ফুলের গন্ধ না আসার কারণ কি? ফুলের গন্ধ, সম্বন্ধ কারক। সেটা কি? ফুল সম্পর্কে কথা বলছে, এই জন্য কি সম্বন্ধ কারক। আমারে তুমি করিবে ত্রাণ, এন হে মোর প্রার্থনা। এটা আমারে তো প্রথমত তোমার এ আছে, তাহলে আমার ব্যক্তি মানে কি? কর্ম। কি বা কাকে দ্বারা প্রশ্ন দেয়? কাকে? আমারে। এটা তোমার কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাইলে কি? কর্মকারক। তাহলে কাকে? আমাকে বা আমারে। আমার একই। দেখো, বাক্য প্রকরণে বাক্যটা নর্মালি 3 প্রকার, বুঝতে পারছো? দেখো, এটা তো হয় না, এখানে দেখে দিই। টপিক শেষ, বাক্য গেলে মোটামুটি আর কোনো কিছু বাকিও নাই। বাক্যটা একমাত্র বুঝাই দিই। দেখো, বাক্য হলো তোমার গঠন ভাগে বাক্য 3 প্রকার: সরল, জটিল, যৌগিক। সরল, জটিল, যৌগিক। সরলের ইংরেজি হলো তোমার, ইংরেজিটা তোমাদের আরো সহজ হবে, ইংরেজি হলো তোমার সিম্পল। জটিল বা আটলে তোমার মিশ্র, এটা হলো তোমার কি? কমপ্লেক্স। আরটা তোমার কি? কম্পাউন্ড। স্ট্রাকচারাল সেন্টেন্স আমরা পড়তাম না, ওইটার মাঝে দেখো। তো জটিল আবার একটা নাম আছে মিশ্র, যেটা অপশনে থাকবে ওইটা দিবা। সরল বাক্যটা তুমি একভাবে চিনবা, এখানে একটা কর্তা এবং একটা ক্রিয়া থাকবে, মিশ্র বা জটিলে চলে আসো, এখানে সবকিছু থাকবে 2টা এবং সাপেক্ষ থাকবে। মোস্ট অফ দ্য টাইম কি থাকবে? সাপেক্ষ থাকবে। যে, সে, যা, তা, করলে, মানে তোমার যে সুতরাং, অতএব, নতুবা, এহেন, এই যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো থাকবে কোথায়? মিশ্র বা জটিলে থাকবে। দেখো, এখানে এইরকম একটা প্রশ্ন করা যায়, নিচের কোন বাক্যটি, ধরো তোমার যে কি বলে, যে ভালো করে পড়াশোনা করবে সেই চান্স পাবে। বাক্যটি কোন ধরনের? অপশন দিল সরল, মিশ্র, যৌগিক, জটিল। তো অপশন উত্তরে মিশ্র এবং জটিল দুইটাই উত্তর, কিন্তু অপশন আগে যেটা আছে কি? মিশ্র, তার মানে কি? মিশ্র অ্যান্সার করবা। এটা হলো তোমার নিয়ম, বুঝতে পারছো? তো আমি তোমাদেরকে আবার বলে দেই, সরল বাক্য মানে হলো তোমার একটা কর্তা একটা ক্রিয়া থাকবে। লাইনটা আল্লাহর ওয়াস্তে 100 লাইনের হোক, কোনো প্যারা নাই। জটিল কি? 2টা বাক্য থাকবে, সরি 2টা ভার্ব থাকবে, মানে 2টা কর্তা থাকবে, 2টা ক্রিয়া থাকবে, এটা তোমার কি? জটিল। এরপরে এখানে সাপেক্ষ থাকবে, যে, সে, যা, তা, এহেন, নতুবা, ঠিক আছে, এগুলা। চলে আসে যৌগিক, সবচেয়ে বেশি পরীক্ষায় আসে যৌগিকে কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো থাকলে চোখ বন্ধ করে। যৌগিক দেখো কি? এবং, ও, আর, কিন্তু, নতুবা, অতএব, নচেত, কদাচিৎ, এই যে ওয়ার্ডগুলা যদি কোথাও থাকে, চোখ বন্ধ করে যৌগিক। বাক্য প্রকরণ শেষ। আর বাক্য প্রকরণগুলো কঠিন না। সাপেক্ষ থাকলে মিশ্র বা জটিল, এবং, ও, আর, কিন্তু, এরকম আরো 4-5টা ওয়ার্ড আছে, আমার এই মুহূর্তে নাই। এগুলো থাকলে অভিযাত্রী বইয়ের মধ্যে সুন্দর করে লেখা আছে। আর এখানে একটা কর্তা একটা ইয়ে থাকলে, ভার্ব থাকলে চোখ বন্ধ করে কি? সরল বাক্য। ওকে, এই ছিল তোমাদের সাথে আজকে আমাদের ক্লাস। ভালো থাকো তাহলে।